আসসালামু আলাইকুম সবাইকে। খুব দ্রুত জয়েন করতে হবে, আমরা এমনি হচ্ছে 5 মিনিট লেট। 5 মিনিট লেট আর 2-1 মিনিট লেট হইলেই পোলাপান মেসেজ দেওয়া শুরু করে, ভাই ক্লাস কই ক্লাস কই। 1-2 মিনিট অপেক্ষা না করে একদম হচ্ছে মেসেজে মেসেঞ্জার মানে পুরা, ভাই ক্লাস কই, ক্লাস নেবেন না, হ্যান ত্যান। একটু সময় দেওয়া উচিত। আর একটু হচ্ছে প্রাইভেট ব্যাচের যে মেসেঞ্জার গ্রুপ আছে, প্রাইভেট ব্যাচের কেউ থাকলে মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দাও, সবাই জয়েন হইতে থাকুক। প্রাইভেট ব্যাচের মেসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দাও। অন্য কোনো গ্রুপে ক্লাস শেয়ার করার দরকার নাই, কারণ যে এই গ্রুপের মেম্বার নাই সে দেখতে পারবে না। আর আজকে হচ্ছে রিটেন ক্লাস ইম্পর্টেন্ট টপিকগুলা পড়াবো, যে কোন টপিকগুলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। অ্যানালাইসিস হবে, মানে এক্স কোশ্চেনের আলোকেই হচ্ছে আমরা পড়ব যে কোন টপিকগুলা থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে বেশি বেশি। এইটা হচ্ছে আমরা আজকে ইনশাল্লাহ পড়ব। আমরা অলরেডি 200 জন চলে আসছে, আমরা আরেকটু ওয়েট করব, বাকি সবাই যাতে আসে। আমরা হচ্ছে আরেকটু কিছুক্ষণ ওয়েট করবো ইনশাল্লাহ। প্রাইভেট ব্যাচের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু জানাবা যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এটা একটু হচ্ছে আমাকে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে একটু জানাবা। 240 জন আসছে। উপস্থিতি কম থাকলে আমরা আগেও বলছি ক্লাস রেকর্ডেড তো পাবা না। গত ক্লাসটা অনেক রিকোয়েস্টের কারণে রেকর্ডেড রাখা হয়েছে। আর লাইভ ক্লাসে যদি না থাকতে পারো, ফ্রিলি ক্লাস নিচ্ছি, এই যে নোটটা রেডি করলাম, একটা ক্লাস নিচ্ছি, একটা ক্লাস তোমরা অনেকেই হচ্ছে পেইড ব্যাচে ভর্তি আছো অনেক জায়গায়, তো অনেক জায়গায় রিটেনের ক্লাস করছো আর আমার ফ্রি ক্লাসটাও করতেছো। তো কতটা তোমার হেল্প হচ্ছে তোমার নিজের হচ্ছে বোঝা উচিত। এই কারণে ক্লাস টাইমে, এই যেইটা টাইম ক্লাসের, এই টাইমে সবারই অটোমেটিক জয়েন করা উচিত। আর রিকোয়েস্ট করবা না কাইন্ডলি ক্লাস রেকর্ডেড রাখার, কারণ ফার্স্ট ক্লাসটা রেকর্ডেড রাখছি এই কারণে যে হচ্ছে অনেকেই বুঝতে পারে না এই সিস্টেমটা, যে আসলে ক্লাস সিস্টেমটা কি, ক্লাস সিস্টেম বা হচ্ছে কিভাবে জয়েন করতে হয় এটা অনেকে বুঝে না, এই কারণে রেকর্ডেড রাখছি। অনেকেই বলে ভাই আপনি হেল্প করার জন্য ক্লাস নিচ্ছেন, তাহলে ডিলিট করে দেন কেন। ভাই হেল্প করার জন্য ক্লাস নিতে পারি, তুমি লাইভে থেকে ক্লাস করতে পারো না, আর 2-1 জনের নেট সমস্যা থাকে, এই জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয় যে 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে হবে। আচ্ছা, ক্লিয়ার আছে, তাইলে হচ্ছে আমরা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে চলে যাব। আর একটু ওয়েট করব, পোলাপানদের জন্য একটু ওয়েট করব। 294 জন আসছি ক্লাসে, 96 জন। আর অবশ্যই যারা ক্লাসে আসো, আমি হচ্ছে খুঁজে খুঁজে বের করতে পারবো না যে কে কে ক্লাস করতেছো আর কে কে ক্লাস করতেছো না, এটা খুঁজে বের করে রিমুভ দেওয়া অনেক কষ্ট করে। এই গ্রুপে আমি অ্যাড করছি শুধু লাইভে ক্লাস করবা, রেগুলার নোট করবা, আর এই কারণে এই শর্তে হচ্ছে অ্যাড করা হয়েছে। সুতরাং যারা ক্লাসে থাকবা অবশ্যই এই ক্লাসের হচ্ছে পোস্টটাতে একটা করে রিয়েক্ট দিয়ে রাখবা। মডারেটররা ওইটার স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে গ্রুপে রাখবে আর বাকিদেরকে ডিলিট করে দিবে। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট হয়। সুতরাং যে যে ক্লাসে আসো অবশ্যই একটা করে রিয়েক্ট দিয়ে রাখবা, যাতে হচ্ছে আমরা বুঝি যে তোমরা ক্লাস করতেছো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আজকে রিটেনের 2 নাম্বার ক্লাস। হ্যাঁ, 2 নাম্বার ক্লাস। আজকের ক্লাস থেকে আমরা দেখব যে কোন টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট।
আর কোন কোশ্চেনগুলা আসার মতো কোশ্চেন, কোন কোশ্চেনগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং এর থেকে সলভ করব, ইঞ্জিনিয়ারিং এর কোন কোশ্চেনগুলো আমরা সলভ করব, এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে দেখব, এই বিষয়গুলো দেখব। তো দেখো আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। গত ক্লাসে 1200 জনের মধ্যে ছিল 500, আজকে 1500 জনের মধ্যে আছে 300। তাইলে বলো এই যে এদের জন্য ক্লাস রেকর্ডেড রেখে আমার কোনো লাভ আছে? ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। ওয়ার্নিং মানে ওয়ার্নিং। সুতরাং হচ্ছে যার জন্য ইম্পর্টেন্ট, মানে এই যে আমি 323 জনকে ক্লাসে পাচ্ছি, এই 323 জনের জন্য আমি মনে করতেছি না এরা গুরুত্ব দিচ্ছে, বিষয়টাকে গুরুত্ব দিয়ে ক্লাসে থাকতেছে সময়ে। সুতরাং দেখো আমরা 1 নাম্বার কোশ্চেনে যাব। এটা হচ্ছে আমাদের ভেক্টরের একটা কোশ্চেন। ভেক্টর অধ্যায়টা আমাদের রিটেনের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রিটেনের এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আমাদের রিটেনে আসতে পারে ভেক্টর থেকে, এইটা বুঝতে গেলে আমাদের হচ্ছে অলমোস্ট আচ্ছা এইখানে আমাকে বুঝতে হবে, দেখো যে বুয়েটে আমার 2টা কোশ্চেন আসছে এইখান থেকে, একটা ম্যাথে আর একটা ফিজিক্সে। ভেক্টর থেকে আমার 19-20, ভেক্টর থেকে 19-20 বুয়েটে হচ্ছে কয় মার্কস আসছে? 20 মার্কস, ম্যাথ প্লাস ফিজিক্স, একটা ম্যাথে একটা ফিজিক্সে। যারা ভেক্টরকে ছোট অধ্যায় মনে করে বা ভেক্টরকে হচ্ছে কোশ্চেনের জন্য পাত্তাই দেয় না, ইম্পর্টেন্ট মনে করে না, এদেরকে দেখাবো আমি যে দেখো এটা আসছে 10 মার্কস 19-20 গতবার, যে i প্লাস জে ভেক্টরের দিকে a ইকুয়াল টু 2i প্লাস 3j ভেক্টরের উপাংশ কত, এই কোশ্চেনটা হচ্ছে আমার ভেক্টরের উপাংশ কত, v ইকুয়াল টু i প্লাস জে ভেক্টরের দিকে a ইকুয়াল টু 2i প্লাস 3j ভেক্টরের উপাংশ কত। তো দেখো উপাংশ বের করার ক্ষেত্রে আমরা শিখছি লম্ব বিক্ষেপ ইনটু একক ভেক্টর। উপাংশ মানে হচ্ছে কি? উপাংশ ইকুয়াল টু লম্ব বিক্ষেপ ইনটু একক ভেক্টর, ইনটু হচ্ছে কি একক ভেক্টর গুণ করে দিলে আমরা উপাংশ পাই। তো এই ভেক্টরের দিকে a ইকুয়াল টু 2i প্লাস 3j ভেক্টরের উপাংশ কত, এই কোশ্চেনটা যদি আমি সলভ করতে চাই, উপাংশ বের করতে চাই, তাহলে দেখো আমার এই জায়গায় উপাংশ বের করতে হইলে আমার কার দিকে বের করতে বলছে? বি এর দিকে। তাহলে এটার উপাংশ ইকুয়াল টু বি বরাবর এ লম্ব বিক্ষেপ কত বলো? এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে কত? যার বরাবর সে নিচে থাকবে, এটাই তো হচ্ছে লম্ব বিক্ষেপ। কারণ আমরা সূত্র জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তো যার লম্ব বিক্ষেপ সে নিজেই কস থিটা, এটা জানি। তাহলে এর লম্ব বিক্ষেপ বললে এ কস থিটা হবে, এর লম্ব বিক্ষেপ হচ্ছে এ কস থিটা ইকুয়াল টু কত নিতে পারি? এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে কত? এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ। আচ্ছা আমি কমেন্টগুলা একটু লেটে পাচ্ছি, আজকে কমেন্টগুলা হচ্ছে একটু মোটামুটি লেটেই পাচ্ছি। তাহলে দেখো এই জায়গায় আমার লম্ব বিক্ষেপ পাইলাম ইনটু একক ভেক্টর। কার একক ভেক্টর? যার বরাবর। তাহলে একক ভেক্টর মানে হচ্ছে মান ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের কি মান, ভেক্টরের মান। তাহলে আমি বলতে পারি দেখো এ ডট বি মানে হচ্ছে 2 প্লাস 3 আর নিচে হচ্ছে বি স্কোয়ার মানে এটার মান কত? দেখো √2 না, √2 স্কোয়ার ইনটু বি ভেক্টর মানে i প্লাস জে, তাহলে 5/2 i প্লাস জে, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই ছোট 2 লাইন কোশ্চেনের অ্যান্সারের মার্কস হচ্ছে 10। আর এই কোশ্চেনটা বুয়েটে গতবার আসছে 19-20-এ। তো এই কোশ্চেনটা যদি বুয়েটে আসতে পারে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে এই টাইপের কোশ্চেন কেন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এখন মানে কোন টাইপের কোশ্চেন রিটেনের জন্য সলভ করবা আর কোন টাইপের কোশ্চেন রিটেনের জন্য সলভ করবা না, এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ 5b/2 অনেকে অ্যান্সার দিচ্ছ, ফারজানা আফরিন, অচেনা পাখি। আচ্ছা এই যে নাম অচেনা পাখি হ্যান ত্যান, এগুলা নাম দেওয়ার কোনো দরকার আছে? নিজের খুব সুন্দর নাম আছে, এগুলা দিয়ে আইডি খুলবা। আচ্ছা তাহলে 5b/2 এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এখন দেখো এই কোশ্চেনটা আমি সলভ করাইলাম এই কারণেই, তোমাকে বোঝানোর জন্য যে যদি এটা বুয়েটে 19-20-এ আসতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের অবশ্যই কি ডিইউ রিটেনেও আসতে পারে। এই ধরনের কোশ্চেন ভেক্টর থেকে আমার হইতে পারে। এরপরে দেখো এই অধ্যায়ে ভেক্টর থেকে 2টা কোশ্চেন আসছে 19-20-এ বুয়েটে, মানে 20 মার্কস এক অধ্যায় থেকে আসছে। কি কোশ্চেন আসছে এটাও একটু দেখবো। এই টাইপের কোশ্চেনটাও আমার ডাবি রিটেনের জন্য ইম্পর্টেন্ট।
ডাবি রিটার্নের জন্য এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটা ম্যাথে আসছিল, বুয়েটের ম্যাথে। এই যে যারা বলো যে ম্যাথের রিটেন কোশ্চেন কেমন, এটা একটা বুয়েটের ম্যাথের কোশ্চেন। দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে যার মান হচ্ছে 5, যার মান হচ্ছে কি 5। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা ভেক্টর, এই ভেক্টর দুটির উপর একটা লম্ব ভেক্টর নির্ণয় করতে হবে, লম্ব একক ভেক্টর যার মান হচ্ছে কত 5 একক, 5 একক। তো এটাও বুয়েটে গতবার কততে আসছে 19-20, 10 মার্কসের। তো এই কোশ্চেনটা একটু পেঁচাইয়া দিছে, পেঁচাইয়া দিয়ে মানে এই যে লাস্টে একটা কথা বলে দিছে, ভেক্টর নির্ণয় করতে হবে যার মান 1 একক। আমরা জানি যে দুইটা ভেক্টরের সমতলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে ইটা ইকুয়াল টু প্লাস মাইনাস কত, একটা ভেক্টরের সমতলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে ইটা ইকুয়াল টু প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই হচ্ছে এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান। এই ভেক্টরটাকেই বলা হয় কি সমতলের উপর লম্ব একক ভেক্টর, সমতলের উপর লম্ব একক ভেক্টর, সমতলের উপর লম্ব একক ভেক্টর। তাহলে দেখো সমতলের উপর লম্ব একক ভেক্টর ইটা ইকুয়াল টু প্লাস মাইনাস, আজকের ক্লাস কিন্তু সিরিয়াসলি রেকর্ডেড থাকবে না, সুতরাং যারা এই যে 1500 জনের ভিতরে 393 জন আসো, 393 জন আসো, এই 393 জন একটু কমেন্ট করো তো যে আসি, এই একটা কথা কমেন্ট করো। আর যারা হচ্ছে মডারেটর আছো এই 393 জনকে গ্রুপ থেকে রাইখা বাকিদেরকে রিমুভ করে দিবা, দরকার নাই। যারা হচ্ছে ফ্রি ক্লাসের গুরুত্ব দিবে না বা লাইভে থাকবে না, এদেরকে ক্লাসে এই গ্রুপে রাখার কোনো দরকার নাই। যারা ক্লাস করবে শুধু তাদেরকেই গ্রুপে রাখে ক্লাস করা হবে। এই শুধু একটা করে কমেন্ট করবা যে আসি, আর অবশ্যই রিয়েক্ট দিয়ে রাখো, কারণ তোমার রিয়েক্ট কাউন্ট করা হবে, মানে কাউন্ট বলতে তোমার নামটাও এখান থেকে দেখা হবে যে তুমি ক্লাসে ছিলা, তুমি ক্লাসে ছিলা। আর আজকের ক্লাসটা শেষ হওয়ার হাইস্ট 15 মিনিট থাকবে, 15 মিনিটের মধ্যে তোমরা ডাউনলোড করে নিবা, এরপরে ক্লাসটা ডিলিট করে দেওয়া হবে। মানে যারা হচ্ছে ক্লাসে ছিলা এরা 15 মিনিটের মধ্যে ডাউনলোড করে নিবা। জাস্ট একটা করে কমেন্ট করো যে আমরা হচ্ছে ক্লাসে আসি, হ্যাঁ আসি। এই কমেন্টের স্ক্রিনশট গুলা হচ্ছে যারা মডারেটর অ্যাডমিন আসো কাইন্ডলি একটু নিয়ে রাখো, এদেরকে হচ্ছে রাইখা বাকিদেরকে রিমুভ করে দিবা, দরকার নাই। যে 390 জন আসি, 390 জনের স্ক্রিনশট বা হচ্ছে যেটাই ওই যে আসি কমেন্টের স্ক্রিনশটটা রাখো। আমার এখানে সিস্টেমটা এরকমই, তোমাদের খারাপ লাগতে পারে যে ভাই ফ্রি ক্লাস নিচ্ছেন তাহলে এটা ডিলিট করবেন কেন, কারণ আমার সিস্টেমটা হচ্ছে ডিলিট করবে এই কারণে যে তোমার কাছে গুরুত্ব কতটুকু, তুমি কতটুকু গুরুত্ব দিচ্ছ এটা আমার কাছে ইম্পর্টেন্ট। কারণ ফ্রি ক্লাস তারপরেও যদি তোমরা লাইভে না থাকো, এই যে কষ্ট করে এতক্ষণ নোটগুলা বানাইলাম ক্লাস নিচ্ছি, তাহলে লাইভে থাকবা না, এটা তো অবশ্যই হচ্ছে পানিশমেন্ট থাকবে। আচ্ছা, তাইলে এইখানে হচ্ছে আমরা ক্লাসে হ্যাঁ আসি কমেন্ট করা শেষ হইলে স্ক্রিনশটগুলা নিয়ে এদেরকে রাখা বাকি সবগুলাকে রিমুভ করে দিবা, দরকার নাই। আবেগে গ্রুপে অ্যাড হয়ে কোনো লাভ নাই, আবেগে গ্রুপে অ্যাড হয়ে কোনো লাভ নাই। আজকে রিমুভ, গত ক্লাসে হচ্ছে রিমুভ করা হয় নাই এই কারণেই যে হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল, অনেকে বুঝতে পারে নাই বা হচ্ছে অনেকে সিস্টেমটা বুঝে নাই যে লাইভ ক্লাসে কিভাবে থাকবে। তাহলে দেখো এইখানে হচ্ছে ভেক্টরের বুয়েটের যে ম্যাথটা, তাহলে এই কোশ্চেনটুকু হচ্ছে আমার লম্ব একক ভেক্টর, সমতলের উপর লম্ব একক ভেক্টর কত, এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর কি মান। তাইলে আমার এ ক্রস বিটা এখান থেকে বের করতে হবে। এ ক্রস বিটা যদি বের করতে চাই, এ ক্রস বি কিভাবে বের করে, এই যে আই জে কে। এই কমেন্ট করা শেষ হইলে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, কমেন্ট করা শেষ হইলে ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, আর যে উল্টাপাল্টা কমেন্ট করবে, অন্য জনের মনোযোগ ডিস্টার্ব করবে, তাকে সাথে সাথে ব্লক করে দিবা গ্রুপে। এই যে আমি কিছু পোলাপানকে দেখি এরা উল্টাপাল্টা কমেন্ট করে, মানে ক্লাসের বাইরে আউট কমেন্টস করা যাবে না, স্টিকার কমেন্ট করা যাবে না, এগুলা করা যাবে না। এগুলা করলে অন্য জনের মানে প্রবলেম হয়, নেটওয়ার্কের প্রবলেম বা নেটওয়ার্ক ক্যাপাসিটি সবার এক না, অনেকে গ্রামে থাকে, অনেকে হচ্ছে মোটামুটি 3G নেটওয়ার্কে থাকে, আমরা অনেকেই 4G-তে থাকি। তো এদের নেটওয়ার্কের সিস্টেমটা হচ্ছে এরকম স্টিকার কমেন্ট করলে ক্লাস আটকে যায়। এই কারণে ক্লাসে সবাইকে হেল্প করতে হবে যে সবাই ক্লাসটা যেন করতে পারে। দেখো তাহলে আই জে কে আমি এখন এই যে এখানে আমার ভেক্টরগুলো দেওয়া আছে 2, এটা কিন্তু উল্টাপাল্টা করেও দিতে পারে, আই জে কে উল্টাপাল্টা করে দিলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ খেয়াল রাখতে হবে। তাহলে এই জায়গায় 2, এই জায়গায় হচ্ছে 1, এই জায়গায় হচ্ছে মাইনাস কত 3, -3।
তারপরে দেখো 1 -2 প্লাস কত, এই জায়গায় হচ্ছে আমার 1। তো এটা আমার দেওয়া আছে। আমরা এই জায়গা থেকে a ক্রস b যদি বের করতে চাই, তাহলে i ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 3 6, 1 প্লাস 6 নিলাম। এরপর হচ্ছে মাইনাস জে নিলে হচ্ছে 2 প্লাস 3 নিলাম। এরপরে প্লাস কে থেকে যদি নিতে চাই তাহলে -4 -1। তো আমার দেখো এই জায়গায় কত আসতেছে, এই জায়গায় হচ্ছে আমার এই যে 7i 1 সরি এইটা হচ্ছে মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে -5i। এরপরে হচ্ছে আমাদের 2 প্লাস 3 -5j, আর এই জায়গায় হচ্ছে আমার কত -5k। এই যে একটা ভেক্টর পাইলাম -5i -5j -5k, এটা হচ্ছে কি ভেক্টর পাইলাম a ক্রস b। এখন a ক্রস b এর মান যদি তুমি বের করো ভাই, দেখো a ক্রস b এর মান যদি বের করো তাহলে এই জায়গায় হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, মানে এটাকে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো রুটের ভিতরে 3 স্কয়ার 3 ইন্টু 5 স্কয়ার। তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, যে এভাবে লিখতে পারি 5√3। তাহলে এইটা হচ্ছে ভেক্টরের কি মান। সুতরাং একক ভেক্টর যদি বের করো, এখন ইটা ইকুয়াল টু কত পাবা বলো, প্লাস মাইনাস a ক্রস b মানে হচ্ছে -5i -5j -5k আর ডিভাইডেড বাই হচ্ছে 5√3। এখন ঝামেলাটা তোমার যেই জায়গায় হবে, এই যে এই জায়গায় দেখো বলছে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে যার মান হচ্ছে 5, তাহলে 5 বলছে এর মান, তার মানে সুতরাং তোমাকে বের করতে বলছে 5 ইটা। তাহলে এখন তুমি 5 দিয়ে গুণ করে দিলে এটার অ্যান্সার হবে কত, -5i -5j -5k ডিভাইডেড বাই 5 দিয়ে গুণ করলে √3। এটাই হচ্ছে আমার কি অ্যান্সার, তাহলে দেখো খুব কঠিন কোশ্চেন কিন্তু না, এটা আমরা সবাই জানি। সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, রিটেনের জন্য এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট দিয়ে রাখতে হবে এই অধ্যায় থেকে। ভেক্টর থেকে এগুলা রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে সমতলের উপর লম্ব একক ভেক্টর কত, সমতলের উপর লম্ব একক ভেক্টরের সূত্র হচ্ছে এটা, কিন্তু তোমাকে ঝামেলাটা করে দিছে যে যার মান 5 একক। তাহলে লাস্টে যায় আমরা একক ভেক্টর বের করার পরে 5 দিয়ে কি করে দিছি, গুণ করে দিছি। আচ্ছা 5 দিয়ে গুণ করে দিছি। তাহলে এখন আমাকে জানাবা যে এই যে দুইটা কোশ্চেন করলাম বুয়েটের ভেক্টর থেকে, দুইটা কোশ্চেন 19-20 কোশ্চেন, এই দুইটা কোশ্চেন সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এই দুইটা কোশ্চেন সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাও। হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে, গুড। লাস্টের দিকে ক্লিয়ার না, 5 দিয়ে গুণ দিব কেন, কারণ ভাই এটাকে বলছে যে যার মান হচ্ছে 5 একক। হ্যাঁ তুমি তো একটা একক ভেক্টর বের করছো এটা, তো এটারে এখন 5 দিয়ে গুণ করতে হবে, কারণ এটার মান বইলা দিছে যে এমন একটা একক ভেক্টর যেটার মান হচ্ছে কত 5। এই কারণে ইটাটাকে আমি 5 দিয়ে গুণ করে দিব, এটা যেটা পাইছি ওটাকে 5 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো এই যে ছোট্ট সূত্রটুকু, এইটুকু মনে রাখলে আমার হচ্ছে যে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর কি মান, a ক্রস b এর মান। তাহলে ভেক্টর থেকে আমার এই ধরনের কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা কোশ্চেন দেখো, আমার এইটাও বুয়েটে হচ্ছে 19-20 আসছে, জাহাঙ্গীরনগর এইচ ইউনিটে 19-20 আসছে আইটি অনুষদে, আরেকটা হচ্ছে সাস্টে 19-20 হচ্ছে আমার আসছে। একটা কোশ্চেন এতগুলা ভার্সিটিতে, ভালো ভার্সিটিতে 19-20 আসছে, মানে একটা সালে আরো আসছে হয়তো, আমি তো সবগুলা কোশ্চেন দেখি নাই, এগুলা আমি দেখছি, এগুলো সাল লিখছি। আর এটা অসংখ্য জায়গায় এই কোশ্চেনটা আসে। খুবই সহজ একটা কোশ্চেন, বলের ঘাত থেকে, যে 100 গ্রাম ভরের ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে একটি ব্যাট দ্বারা আঘাত করার ফলে বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। বলটির উপর ক্রিয়ারত আঘাতের সময়কাল
0.01 সেকেন্ড হলে বলটির উপর গড় বল কত? বলটির উপর আমার হচ্ছে কি গড় বল কত? এটা হচ্ছে আমার কি বুয়েট 19-20 এবং জাহাঙ্গীরনগর এইচ ইউনিট 19-20 আসছে। জাহাঙ্গীরনগর এইচ ইউনিট 19-20 আসছে, সাস্টে 19-20 আসছে। তাহলে একটা কোশ্চেন এতগুলাতে আসতেছে, তার মানে ওই কোশ্চেনটা অবশ্যই ইম্পর্টেন্ট, আর এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমার এখান থেকে বলের ঘাতের যে সূত্রটা আছে, বলের ঘাতের আমরা সকল সূত্র একসাথে আগে লিখবো। দেখো এই যে জে ইকুয়াল টু বলের ঘাতটা ভেক্টর রাশি, জে ইকুয়াল টু হচ্ছে এফটি, এটাকে আমরা লিখতে পারি এম ভি মাইনাস ইউ, এটাকে লিখতে পারি এম ডেল ভি, এটাকে লিখতে পারি ডেল পি। তার মানে বলের ঘাতটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। অনেক কোশ্চেনে এটাও আসে যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের ড্যাশ, অপশনে থাকে সমান, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, দ্বিগুণ। তো আমার অ্যান্সার হবে কি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এবং বলের ঘাতের যে একক মাত্রা ভরবেগের একক মাত্রা সেম। তাহলে এই সূত্রটুকু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, এটা হচ্ছে স্টার দিয়ে রাখবা, এই টপিক্সটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। যে জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল এম ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে এম ডেল বি ইকুয়াল টু হচ্ছে কি ডেল পি। তাহলে আমার কোশ্চেনে দেখো বর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, একটা বেগে আঘাত করছে। ব্যাপারটা হচ্ছে একটা বেগে আমার আঘাত করছে, আর একটা বেগে ফিরে আসছে। তাহলে একদিকের বেগ যদি আমি পজিটিভ ধরি, আরেক দিকের বেগ ধরতে হবে কি নেগেটিভ। এইটা যদি নেগেটিভ ধরি তাহলে এটা ধরতে হবে পজিটিভ, বিপরীত দিকে হইলে। তো আমার যেইটাই থাকুক দেখো এই জায়গায় হচ্ছে তাহলে আমি এই এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ এই সূত্রটা নিলাম, কারণ আমার বল বের করতে হবে। তাহলে বল বের করার জন্য তো এফ দরকার, এফ নিছি। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম এর মান আছে কত বলো তো 150 গ্রাম, তার মানে 150 ডিভাইডেড বাই 1000 গ্রামকে আমি কেজিতে নিলাম। এরপরে দেখো এই ভি এর মান আমি ধরলাম পজিটিভ, ভি এর মানটা ধরলাম পজিটিভ। ভি এর মান কত বলছে 12 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তাহলে এটা ধরলাম 20, আর এটা ধরলাম হচ্ছে তাহলে নেগেটিভ হলে এটা প্লাস হয়ে যাবে 12 ডিভাইডেড বাই হচ্ছে সময়ের মান হচ্ছে কত 0.01 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড দিয়ে উপরে দিলাম 100, উপরে দিলাম কি 100। তো এখন আমার ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। দেখো 100 দিয়ে এটাকে কাটলে 10, 10 দিয়ে এটাকে কাটলে 15, তাহলে 15 দিয়ে যদি তুমি হচ্ছে 32কে গুণ করো, 15 গুণন 32, তো এটার অ্যান্সার আমার কত আসে দেখো 15 দিয়ে যদি আমি 32কে গুণ করি, তো আমি এটা এইভাবে গুণ করব না, এটারে আমি হচ্ছে এটাকে এইভাবে গুণ করাটা আমার একটু টাইম সাপেক্ষ হয়ে যাচ্ছে। এখন আমি কি করব 15কে বানাবো 30, 32কে লিখবো 16, 15কে বানাবো 30, 32কে লিখবো 16। এখন কিন্তু আমার সুবিধা হয়ে গেছে ক্যালকুলেশন। দেখো 15 রে 32 দিয়ে যদি গুণ করতে যাও তাহলে কিন্তু আমার হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে, আমার নিজেরই ঝামেলা হচ্ছিল যে কত হবে। কিন্তু এখন আমি কি করছি এটারে 2 দিয়ে ভাগ করছি, এটার 2 দিয়ে গুণ করছি, তার মানে 30 গুণন 16, 3 16 48, 480 নিউটন শেষ, 480 নিউটন। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি কি করছি গ্রামকে কেজিতে নিছি 150 বাই 1000, 0.01 কে লিখছি 0.01, উপরে দিছি 100, তাহলে দেখো এই যে এখান থেকে 480 নিউটন। এই একটা কোশ্চেনে এই জায়গায় ঝামেলাটা তোমরা করো, এই জায়গায় তুমি একটা ট্রিক শিখে রাখো যে যদি এরকম একদিকে যায় আরেক দিকে ব্যাক আসে, তোমার এই জায়গার মাঝখানে চিহ্ন হবে প্লাস, অলওয়েজ প্লাস দিয়ে করবা, কোনো ভুল নাই। এখানে আসলে প্লাস মাইনাসটা নির্দেশ করে যে এটা আসলে বলের ঘাতের দিকটা কোন দিকে, এইটা তোমার আসলে মেইন ফ্যাক্ট না। তুমি এই জায়গায় যদি দেখো যে একটা বস্তু একদিকে যায় আরেক দিকে ব্যাক করছে, তাহলে মাঝখানের চিহ্নটা সবসময় কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে 480 নিউটন। সবার এই কোশ্চেনটা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। কোশ্চেন দেখা যাচ্ছে না, এই যে কোশ্চেন আমি এখানে 150 গ্রাম ভরের একটা ক্রিকেট বল এত, এই 480 নিউটন, সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। তোমাদের আজকে ক্লাসে হচ্ছে রেসপন্স যেরকম উপস্থিতি কম ওইরকম হচ্ছে কমেন্টে রেসপন্সও কম। তো তোমরা যদি ক্লাসে এরকম থাকো তাহলে কষ্ট করে ফ্রি ক্লাসগুলো আর নিব না। যদি হচ্ছে তোমাদের এরকম রেসপন্স থাকে তাহলে এইভাবে হচ্ছে কষ্ট করে ক্লাস নেওয়ার কোনো মানে হয় না।
ক্লাসে একটু রেসপন্স করতে হবে, যে আমি বুঝতেছি নাকি আমি বুঝতেছি না, না কি হচ্ছে, এটা অবশ্যই রেসপন্স করতে হবে। কারণ এটা ভার্চুয়াল ক্লাস, মানে অনলাইন ক্লাস। অফলাইন হইলে একটা ব্যাপার হয়েছে যে বুঝছো, জি ভাই বুঝছি, 1 সেকেন্ডে বলা যায়, কিন্তু অনলাইন ক্লাসে আমাকে বুঝাইতে হবে, কমেন্ট করতে হবে। আচ্ছা, ক্লিয়ার। তাহলে 150 গ্রাম ভরের এই টাইপের কোশ্চেন, এই বলের গাত থেকে আমার এই কোশ্চেনটা হচ্ছে বুয়েটে আসছে। আমরা কিন্তু অ্যানালাইসিসও করতেছি, প্লাস কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, আমার দাবি রিটেনের জন্য কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, বা হচ্ছে আমরা কোন টাইপের কোশ্চেনগুলা বেশি সলভ করব ইঞ্জিনিয়ারিং এর। আমি একটা বিষয় দেখাই, আমি তোমাদেরকে হচ্ছে একটা বিষয় একটু দেখাই। দেখো এই যে এটা হচ্ছে আমার বুয়েটের ইঞ্জিনিয়ারিং এর, বুয়েট না, অল ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে অল কোশ্চেন। যেমন এটা হচ্ছে ভেক্টর, তো ভেক্টরের ক্ষেত্রে যে এটা বুয়েট 19-20 আসছে, এটা কিন্তু আমরা সলভ করব। কোন কোশ্চেনগুলো সলভ করা উচিত, এই দেখো এই কোশ্চেনটাও আমরা পারি, এই কোশ্চেনটাও সলভ করব। মানে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাগ মোটামুটি সবার কাছে আছে। তো এগুলো আমি এই যে মেইন রুলসে সলভ করা এখানে, হ্যাঁ মেইন রুলসে, রিটেন রুলস। তারপরে দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা কুয়েটে 16-17তে আসছে। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় পারে না এরকম কোন স্টুডেন্টসই নাই। গতবার ডিউতেও আসছিল, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ডি19-20। এরপরে দেখো এই যে পি এর মান কত হলে ভেক্টর দ্বয় সলিনয়েডাল হবে, এটা রুয়েট 15-16তে আসছে। সলিনয়েডাল হওয়ার শর্ত কি ভাই, ডাইভারজেন্স 0 হইতে হবে। ডাইভারজেন্স 0 হয়ে এই যে দেখো ডাইভারজেন্স বের করে ইকুয়াল 0 ধরে নিছি, 0 ধরে, তাহলে আমরা ভেক্টরের মান বের করছি। এই কোশ্চেনগুলো কিন্তু রিটেনে আসতে পারে, এই যে সলিনয়েডাল বা হচ্ছে আমাদের কার্ল হবে, বা হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্ট, এই বিষয়গুলো। তবে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সলিনয়েডের, মানে ডাইভারজেন্স শূন্য হওয়ার ব্যাপারটা বা ডাইভারজেন্স বের করাটা। তাহলে এই জায়গায় একটু নোটে লিখতে হবে যে ডাইভারজেন্স তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই বানানটা আমি বলতে পারলাম না, জেন্স মনে হয় দিয়ে হবে। তো ডাইভারজেন্সটা আমার কি করতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্সের মধ্যে রিটেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ডাইভারজেন্স। এটা কিন্তু নোটে অ্যাড করতে হবে, নাহলে তুমি ভুলে যাবে। আজকে ক্লাস করার পরে ক্লাস যখন ডিলেট হয়ে যাবে তখন হচ্ছে এটা হচ্ছে ভাই জুম করা লাগবে কেন, এটা তো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই যে 5x + 2yi 2py - zj আর x - 2zk সলিনয়েডাল হলে পি এর মানটা কত, আমি কোশ্চেনটা সলভ করাই দেই। যাও, যেহেতু হচ্ছে এখানে লেখা আছে, তাহলে আমি কোশ্চেনটা সলভ করাই দেই। তবে তোমাদের মানে আসলে আজকের উপস্থিতিতে আমি সত্যি সন্তুষ্ট না। 430 জন ক্লাস করতেছো, 430 জন। তো এর আগের ক্লাসে মেম্বার ছিল মাত্র 1100 না 1200, ক্লাস করছে 550। আজকে মেম্বার 1500 প্লাস, ক্লাস করতেছে 424। মানে এই যে 100 পোলাপান, 100-র উপরে পোলাপান নাই। দেখো তাহলে আমাকে বলছে পি এর মান কত হলে, কোশ্চেনটা বলছে পি এর মান কত হলে এই ভি = 5x + 2yi + 2py - zj আরেকটা দেওয়া আছে যে x - 2zk এইটার সলিনয়েডাল হবে, পি এর মান কত হলে এটা সলিনয়েড হবে। এটা হচ্ছে আমাদের কোনটাই কোশ্চেন আসছে, রুয়েট 15-16। তাহলে দেখো এই যে এই কোশ্চেনটা হচ্ছে আমার পি এর মান কত হলে, তাহলে আমার বের করতে গেলে অবশ্যই কি লাগবে, ডাইভারজেন্স = 0 ধরতে হবে। তো এইটার ডাইভারজেন্সটা আমি কিভাবে বের করব, দেখো এটার ডাইভারজেন্সটা হচ্ছে এই যে ডেল xi তারপরে হচ্ছে ডেল yj, এইটার সাপেক্ষে আমি এই যে এইটুকুর করব 5x + 2yi এইটুকুর করব, কারণ বাকিটুক 0 হবে, যেহেতু ডট গুণফল বাকিটা 0 হবে। তারপর হচ্ছে প্লাস ডেল yj, তো এইটার সাপেক্ষে আমি কোনটুকু করব, এই যে এইখানে এইটুকু আমি আর যে আই জে লেখা লাগবে না, আই জে, কারণ আমার তো আই জে কাটাই যাবে। দেখো আমি যখন এটা ডাইভারজেন্সটা করব, এরপর হচ্ছে আমি তাহলে এই যে এইটুকু নিব 2py - z আর প্লাস হচ্ছে ডেল z কে এর ক্ষেত্রে নিব x - 2z,
এক্স মানে এটাই হচ্ছে কিন্তু আমার ডাইভারজেন্স, এটা ডাইভারজেন্স না, মানে হচ্ছে এই ডেল ডট বি, ডেল ডট বি, এই ডাইভারজেন্স ইকুয়াল টু আমি এইটুকু লিখলাম, ডাইভারজেন্সটা এক লাইনে লিখে ফেললাম, কারণ রিটেনে আমার এত সময় থাকবে না, আমি শর্টলি লিখবো। তো এটা লেখার পরে দেখো এখন তুমি অন্তরীকরণ করো, তাহলে এটার অন্তরীকরণ করলে হবে 5, এইটার অন্তরীকরণ ওয়াই এর সাপেক্ষে করো, কত হবে 2p, আর এইটার অন্তরীকরণ জেড এর সাপেক্ষে করো -2, তাহলে ইকুয়াল টু হচ্ছে কি, ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু 0 ধরতে হবে। কেন 0 ধরতে হবে? কারণ হচ্ছে এটা হচ্ছে ডাইভারজেন্স ইকুয়াল টু 0, শর্ত মতে আমি লিখে নিলাম যে শর্ত মতে বা আমার হচ্ছে সলিনয়েড হওয়ার শর্ত হচ্ছে ডাইভারজেন্স ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে এই যে এই জায়গা থেকে আমি পাচ্ছি পি ইকুয়াল টু হচ্ছে 3/2 -3/2, এইটুকুই আনসার। দেখো মাত্র 2 লাইন, এই কোশ্চেনটা রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা লিখে রাখতে হবে। এটা অনেকবার আসছে, আমি এটা দেখলাম যে অনেকবার। এরপরে কি কি ধরনের কোশ্চেন আসে দেখো, এই যে কাজের মান কত, এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, কাজের মান কত, তাহলে আমরা শেষ বিন্দু থেকে আদি বিন্দু মাইনাস করলে পাবো অবস্থানের পরিবর্তন, আর এইটুকু হচ্ছে আমার বল, তাহলে এই যে বল ইন্টু কি সরণ, এটাই হচ্ছে কাজ। তাহলে বুয়েট কুয়েটে কিন্তু আমার খুব কঠিন কোশ্চেনও আমার আসতেছে না, এগুলো সবই ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ঠিক আছে। এই যে এইটা দেখো, এটা কিন্তু চুয়েটে কত, বুয়েট 6-3, আর এই কোশ্চেনটা কিন্তু আমাদের ডিউতে আসছে 17-18, ডিউ 17-18, তাহলে বুয়েটের 6-7 কোশ্চেন ডিউ 17-18তে আসছে। এরপরে অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে তুমি কমন পাবা। তাহলে কোশ্চেন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, আর কোন কোশ্চেনগুলো তুমি রিটেনের জন্য পড়বা এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, যে এই পর্যন্ত সবার হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা, এটা একটু আমাকে জানাও যে এই পর্যন্ত এই কোশ্চেনগুলো সবার ক্লিয়ার হয়েছে। এই যে আর একটা কোশ্চেন নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের, আর এই যে নিউটনিয়ান বলবিদ্যার কিন্তু এটারও, আর নিউটনিয়ান বলবিদ্যা এরকম একটা অধ্যায় যে গতবার ডিউতে 30-এর মধ্যে গতবার প্রায় 7.5 মার্কস আসছে এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে। একটা রিটেন আসছে, 3টা এমসিকিউ আসছে, একটা রিটেনের মার্কস ছিল 3, আর 3টা এমসিকিউ এর মার্কস ছিল হচ্ছে ওই যে এরকমই 3টা 1 পয়েন্ট কত করে যেন ছিল গতবার একটা এমসিকিউ এর মার্কস, তো প্রায় হচ্ছে 7 বা 7-এর প্লাস বেশি মার্কস ছিল একটা অধ্যায়ে, শুধুমাত্র নিউটনিয়ান বলবিদ্যা থেকে। তাহলে এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। আর এই যে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে, সুইচ বন্ধ করার 4 মিনিট পরে পাখাটি বন্ধ হয়, কৌণিক ত্বরণ কত কিংবা থামার পূর্বে কত ঘুরবে। এটা কুয়েটে এবার আসছে রিটেনে 19-20, চুয়েটে 9-10-এ আসছে, প্লাস এমন কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না এটা আসে নাই, অনেকবার আসছে। আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো দেখলাম, এটাই বেশিবার আসছে। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে আমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ডিউ এর রিটেন, আর এটা ইঞ্জিনিয়ারিং এ অনেকবার আমাদের এই কোশ্চেনটা আসছে। তাহলে নিউটনিয়ান বলবিদ্যা থেকে রিটেন আমার আসতেই পারে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। ফিজিক্সে যদি কাউকে বলা হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অধ্যায় কোনটা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 3 অধ্যায় হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, জ্যামিতিক আলো, চলতরিৎ, এই 3টা অধ্যায় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়। তাহলে দেখো, একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে, তাহলে এটার আদি কৌণিক বেগ হচ্ছে কত, এই যে 2πn/t, এই সূত্র সবাই জানি, এটা দিয়ে বের করবো। তাহলে দেখো 2π মিনিটে ঘুরে কতবার, 1500, আর টি এর মান হচ্ছে কত মিনিটে, মানে 60 সেকেন্ড। তাহলে দেখো এই জায়গায় আমি হচ্ছে পাচ্ছি, কাটো, এটা যদি 3 দিয়ে কাটো তাহলে 3×50 কত, তাহলে এটা হচ্ছে আমার 50 পাই, এটা হচ্ছে আমার এত রেডিয়ান পার সেকেন্ড। এটা আমরা আদি কৌণিক বেগ পাইলাম, এই সূত্র থেকে বের করলাম যে একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরতেছে, সুইচ বন্ধ করার পরে 4 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায়, সুইচ বন্ধ করার 4 মিনিট পরে পাখাটি বন্ধ হয়ে যায়। তার মানে তোমার টাইম দেওয়া আছে কত, 4 মিনিট, মানে হচ্ছে 4 গুণন কত, 60 সেকেন্ড।
তো আমাকে বলছে কৌণিক ত্বরণ কত হবে আর থামার পূর্বে পাখাটি কতবার ঘুরবে, মানে যেহেতু থাইমে গেছে তার মানে এটার শেষ বেগ 0, শেষ কৌণিক বেগ কত হবে 0, শেষ কৌণিক বেগ হবে 0। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে তুমি যেহেতু সারা জীবন সূত্র শিখে আসছো ভাই, কৌণিক আর রৈখিকের মধ্যে বিন্দু পরিমাণও পার্থক্য না, একটু বুঝো আগে। রৈখিকে তুমি শিখে আসছো ভাই, ত্বরণের মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা তুমি জানো। আর এইটা তুমি জানো যে কৌণিকে রৈখিকের পরিবর্তে যদি রৈখিকে ত্বরণকে ইউজ করা হয় কত এ, আর কৌণিকে ইউজ করা হয় আলফাকে, তাহলে সূত্র কিন্তু সেম হবে যে রৈখিকে এই ভি এর পরিবর্তে ইউজ করা হয় ওমেগাকে আর এটার পরিবর্তে ইউজ করা হয় ওমেগা নটকে, একই সূত্র শেষ। তুমি যদি সূত্র নাও পারো দেখো এই সূত্র থেকে এই সূত্র। তারপরে কৌণিকে তুমি রৈখিকে সারা জীবন শিখে আসছো বল ইকুয়াল টু ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ। তাহলে রৈখিকে যায় এটা হচ্ছে তুমি পারো বল সমান এফ সমান এম এ, তাহলে কৌণিকের বলটা কেন পারো না? কৌণিকের ক্ষেত্রে আমরা এটাকে কি বের করি বলো তো? কৌণিকের ক্ষেত্রে এই যে এটাকে আমরা ইউজ করি কি টাউ, ঠিক আছে, টাউ ইকুয়াল টু এম এর পরিবর্তে ইউজ করা হয় জড়তার ভ্রামক আই আর ত্বরণের পরিবর্তে আলফা, টাউ ইকুয়াল টু আই আলফা। সারা জীবন রৈখিকে পড়ছো পি সমান এম বি, তোমাকে কৌণিকের সূত্র দিলে তুমি পারো না কেন? এই যে কৌণিকের ক্ষেত্রে তাহলে এটাকে ইউজ করা হয়, কৌণিক ভরবেগ হচ্ছে এল এল, আর এই যে এম এর পরিবর্তে ইউজ করবো কাকে? আই কে, ভি এর পরিবর্তে ইউজ করবো ওমেগাকে, এল সমান আই ওমেগা। দেখো একই সূত্র, একই সূত্র। রৈখিকের ক্ষেত্রে তুমি গতিশক্তি সূত্র জানো হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তাহলে কৌণিকের ক্ষেত্রে এই সূত্রটা হবে হাফ এম এর পরিবর্তে ইউজ করা হয় রৈখিকে আই কে আর ভি এর পরিবর্তে ওমেগাকে, আই ওমেগা স্কোয়ার, একই সূত্র, মানে কোনো পরিমাণ চেঞ্জ নাই, কোনো পরিমাণ চেঞ্জ নাই। দূরত্বের ক্ষেত্রে তুমি রৈখিকে ইউজ করো এস ইকুয়াল টু কত? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এই এসটাকে যদি কৌণিকে লিখতে চাও তাহলে এটাকে লিখতে হবে থিটা দিয়ে। কৌণিক দূরত্ব ইকুয়াল টু ইউ এর মানে হচ্ছে ওমেগা নট, ভি এর মানে হচ্ছে ওমেগা, আর ডিভাইডেড বাই 2 ইন্টু কত? টি, ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমি ত্বরণ বের করব, কৌণিক ত্বরণ। তাহলে আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট, মানে 50 পাই ডিভাইডেড বাই হচ্ছে সরি মাইনাস 50 পাই, যেহেতু ওমেগার মান হচ্ছে 0, থাইমে গেছে। বলছে দেখো একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে, সুইচ বন্ধ করার 4 মিনিট পরে পাখাটি বন্ধ হয়ে যায়, তাহলে কৌণিক ত্বরণ কত হবে? কৌণিক ত্বরণ কত হবে? তাহলে দেখো কৌণিক ত্বরণ তুমি বের করতে গেলে এই যে এই সূত্রই, ত্বরণ এই সময় মান দেওয়া আছে আমার কত? মান দেওয়া আছে 4 মিনিট, মানে 4 গুণন 60। এইটুকু তুমি রাইখা দিলে এইটুকুই অ্যান্সার। তোমার হচ্ছে যদি ক্যালকুলেশন করতে না পারো এইটুকু লিখলেও তুমি রিটেনে মার্কস পাবা, এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এর পরের কোশ্চেন বলছে দেখো থামার পূর্বে পাখাটি কতবার ঘুরবে, ঘুরবে, তার মানে তোমার কাছে দূরত্ব চাইছে। তাহলে দূরত্ব থিটা ইকুয়াল টু কি করতে হবে? থিটা ইকুয়াল টু কি করতে হবে? যে ইউ প্লাস ভি এর জায়গায় তুমি লিখবা ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কত? টি, ইন্টু হচ্ছে টি। তাহলে দেখো এই ওমেগার মান হচ্ছে কত? 0, ওমেগা নটের মান হচ্ছে 50 পাই, 50 পাই, আর এই জায়গায় আমি 2 ইন্টু হচ্ছে কত? টি এর মান হচ্ছে কত? 240, 240। এটা হচ্ছে তুমি রেডিয়ানে পাইলা, এই যে যেই দূরত্বটা তুমি পাইলা এই দূরত্বটা হচ্ছে রেডিয়ান, রেডিয়ান। তোমাকে বলছে কল আসছিল একটু ব্লার হইতে পারে, আমি কি হচ্ছে ক্লিয়ার হইলে আবার একটু জানাবা, ক্লিয়ার হইলে একটু জানাবা। থিটা ইজ 2 পাই এন দিলে হবে না? আমি বুঝি নাই ভাই তোমার কথা। তানজিলাল নাইফ, আচ্ছা একটু হচ্ছে কল আসছিল, ক্লিয়ার, ভিডিওটা ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাও যে ক্লিয়ার। ব্লার হওয়ার কথা, এটা অটোমেটিক ব্লার হয়ে যায়, কল টল আসলে অটোমেটিক ব্লার হয়, কারণ এখানে আমি তো ফোন ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি। ভাই এটা ক্লিয়ার হইলে আমাকে একটু জানাও যে ক্লিয়ার হয়েছে, কারণ এতক্ষণ হচ্ছে ব্লার থাকার কথা না, এতক্ষণ ব্লার থাকার কথা না। এটা হচ্ছে ক্লিয়ার হইলে একটু জানাও যে ক্লিয়ার হয়েছে।
আচ্ছা ক্লিয়ার চিরঞ্জিত রয় ঠিক আছে ক্লিয়ার না ভাইয়া বুশরাত জাহান মিম মিথিলা তিশা বলছে ব্লার আব্দুল মাহবুব বলছে ক্লিয়ার এখন ক্লিয়ার আছে ঠিক আছে গুড তাহলে দেখো এই জায়গায় মাইনাস কেন হইলো একজনে কোশ্চেন করছে ভাই দেখো এই জায়গায় হচ্ছে ওমেগার মান তো শূন্য কারণ এই যে থাইমে গেছে থাইমে গেলে শেষ বেগ যেরকম জিরো হয় কৌণিক শেষ বেগ এরকম কি জিরো হয় তো এই পাখাটা থাইমে গেছে এই কারণে কৌণিক এটার মান হচ্ছে জিরো আর ওই যে যেরকম মন্দন ঘটে এরকম ত্বরণের ক্ষেত্রেও কি ওই কৌণিক ত্বরণেও মাইনাস মাইনাস তাহলে এই যে ওমেগা মাইনাস ওমেগা নট এইটার মান তো জিরো জিরো মাইনাস 50 পাই ডিভাইডেড বাই হচ্ছে 4 গুণন কত 60 ঠিক আছে সূত্র থেকে এই মাইনাস আসছে এই মাইনাস কিন্তু আমি এক্সট্রা নেই নাই এই যে সূত্রের মাইনাসটাই কিন্তু সামনে আছে এখন দেখো তাহলে কত পাক ঘুরবে আমরা সবাই সূত্র জানি s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত টি তো এটা থেকে আমি কৌণিক রৈখিক থেকে কৌণিক নিছি থিটা ইকুয়াল ওমেগা ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই টু ইন্টু টি তাহলে এটা হচ্ছে 50 পাই ডিভাইডেড বাই 50 পাই ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে 240 স্টুডেন্ট কমুক আর বারুক ভাই 400 জন আছে 400 জন চান্স পাইলে এনাফ 400 জন চান্স পেলে না একটাও থাকবে না এই গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে আর আজকের ক্লাস তো একদম সাথে সাথে ডিলিট যার দরকার সে লাইভে থাকে এই জন্য 2-1 দিন শিক্ষা না দিলে এই কারণেই আমি মানে রেকর্ডেড রাখতে চাই না রেকর্ডেড রাখলে পোলাপান হচ্ছে লাইভে থাকতে চায় না আজকে মজাটা বুঝবে আজকে তো ক্লাস শেষে এসে দেখবে কিচ্ছু নাই হাহাকার তাহলে দেখো এখানে হচ্ছে 0 প্লাস 50 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 240 রেডিয়ান 240 রেডিয়ান তাহলে দেখো এই জায়গা থেকে হচ্ছে এই জায়গা থেকে আমার এই যে যদি বের করতে চাই এটা হচ্ছে রেডিয়ান আর রেভলিউশনের মধ্যে যে একটা পার্থক্য আছে রেডিয়ান আর রেভলিউশন তাহলে আমি রেডিয়ানকে যদি 2 পাই দিয়ে ভাগ করে দেই 2 পাই দিয়ে ভাগ করি এটা আমি পাবো রেভলিউশন মানে হচ্ছে কি রেভলিউশন আর রেডিয়ানের মধ্যে এই সম্পর্কটা হচ্ছে রেডিয়ানকে 2 পাই দিয়ে ভাগ করলে রেভলিউশন পাওয়া যায় তাহলে এখন দেখো তুমি যদি 2 পাই দিয়ে ভাগ করো তাহলে এই যে 50 পাই গুণন 240 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু 2 পাই এত রেভলিউশন তাহলে এই যে পাই কাটো এখানে হচ্ছে 2 দিয়ে কাটো 25 আর এটারে 2 দিয়ে কাটো হচ্ছে 120 তাহলে এই যে আমি 25 রে এখান থেকে ইজিলি পাওয়া যাচ্ছে কত হয় 120 25 3000 না 430 হ্যাঁ 3000 তাহলে এই জায়গায় হচ্ছে 3000 রেভলিউশন মানে 3000 পাক ঘোরার পরে সে কি হয়ে যাবে থাইমে যাবে এই কোশ্চেনটা একটু ভালো করে আবার লিখে নাও যে একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে সুইচ বন্ধ করার 4 মিনিট পরে পাখাটি বন্ধ হয় কৌণিক ত্বরণ কত থামার পূর্বে কতবার ঘুরবে এই কোশ্চেনটা কিন্তু কুয়েটে 19-20 আসছে চুয়েটে 9-10 আসছে আরো রিটেনের অনেক জায়গায় আসছে এই কোশ্চেন অনেক জায়গায় আসছে তাইলে আমাকে একটু জানাও এই পর্যন্ত একটু জানাও যে এতক্ষণ আমি কমেন্টগুলো পাচ্ছিলাম না এখন কমেন্টগুলো আসতেছে তাইলে আমাকে একটু জানাবা যে সবার ক্লিয়ার কিনা এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাও ক্লিয়ার লাস্টে দেখান ভাই লাস্টে তো দেখাইলামই ডান ভাইয়া ওকে তাহলে এখন দেখো এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভেক্টর থেকে এটা রুয়েট 14-15 কুয়েট চুয়েট বুয়েট সকল ভার্সিটিতে একবার হইলেও আসছে মানে এই কোশ্চেনটাও রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট আর যারা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিছিলা এইচএসসি সৃজনশীলে এই কোশ্চেনটা অনেক আসে তোমরা জানো যে এইচএসসি সৃজনশীলের ক্ষেত্রে এই যে কোশ্চেনটা আমার হচ্ছে সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত এই কোশ্চেনটা অনেকবার আসে একটু মনোযোগী থাকো একটা কোশ্চেন স্কিপ করে আরেকটাতে গেলে ব্যাক আসা একটু কঠিন কারণ আমরা প্রায় 9-10টা কোশ্চেন সলভ করব এখানে মাত্র 4 নাম্বার শেষ করলাম তাহলে আমাদের ক্লাস হয়ে গেছে প্রায় হচ্ছে 45 মিনিট তো আমরা 1 ঘন্টার বেশি আসলে অনলাইনে মনোযোগ রাখা কষ্টকর 1 ঘন্টা শেষ করে দিব ইনশাল্লাহ তাহলে দেখো এইটার হচ্ছে সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত তাহলে এই সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল হচ্ছে a ক্রস b ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে কত a ক্রস b তো তুমি দেখো a ক্রস b আগে বের করতে হবে a ক্রস b এর মান
এ ক্রস বি। তাহলে এ ক্রস বি আগে বের করো। এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে আই জে কে। এরপরে নাও 5, এই যে 5 -4 2, তারপরে 3 -3 1 1। এখন তুমি এটাকে হচ্ছে এই যে আই নিলা, আই নেওয়ার পরে নির্ণায়ক যেটা করে আর কি, তাহলে আই নিলে এখানে -4 + 6 মাইনাস জে নাও, মাইনাস জে নিলে এই যে 1 5 5 - 6। এরপরে তুমি হচ্ছে প্লাস কে নাও, প্লাস কে নিলে কত হচ্ছে দেখো, এই কে নিলে 3 × 5 = 15 -15, তারপরে হচ্ছে কি +12 +12। তাহলে এই জায়গায় আমি পাচ্ছি দেখো 2i -j + j, আর এই জায়গা থেকে পাচ্ছি -3k। তাহলে দেখো আমার এই জায়গায় হচ্ছে ভাই ভিডিও রাখবো হাইস্ট 10 থেকে 15 মিনিট, এর মধ্যে ক্লাস ডাউনলোড করে নিবা, আর এরপরে আমি ক্লাস ডিলিট করে দেবো। এই তোমাদের এরকম রেসপন্স, এরকম উপস্থিতি থাকলে আমার ওই যে পড়ানোর স্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। সিরিয়াসলি বলতেছি, কারণ একটা জিনিস ফ্রিতে পড়াচ্ছি, তোমাদের যতটুকু গুরুত্ব থাকবে আমার পড়ানোর গুরুত্ব ততটুকু থাকবে। আমি যদি 8টা ক্লাস নিতে চাইতাম, এখন তোমাদের ক্লাস নিব 5টা, কারণ তোমরা যেটার যতটুকু গুরুত্ব মূল্যায়ন করবা, তোমরা যদি উপস্থিতি বেশি থাকতা বা তোমাদের হচ্ছে কালকে যতজন ছিল আজকে আরো বেশি থাকতা, তাহলে আমার মনে হইতো যে না তোমরা হেল্প পাচ্ছ, তোমরা হচ্ছে ডেডিকেটেড আসো, তাহলে তোমাদেরকে 8টার জায়গায় 10টা ক্লাস নিতাম মিয়া রিটেনের জন্য। তো তোমরা যদি ক্লাসে না থাকো তাহলে এখানে কষ্ট করে লাভ আছে? আমার এই যে প্রাইভেট ব্যাচের ক্লাস ফালায় রাখছি, ওদের ক্লাস নেওয়া বাদ দিয়ে তোমাদের ফ্রিলি এই কারণে। আর তোমরা ভাই নিজে একটা জিনিস যাচাই করো যে তুমি অনেক জায়গায় পেইড ব্যাচে ভর্তি আসো, উদ্বাসের কোচিং করে আসছো, ইউসিসিতে পড়ে আসছো, রেটিনাই পড়ে আসছো, অনেক ভাইয়ের কাছে পড়ে আসছো। এই যে পেইড কোর্স কইরাও কি রিটেনের এরকম সাজানো ক্লাস পাইছো? আদৌ পাইছো কিনা এটা আমার একটু জানাবা। যে তোমরা এই যে ফ্রি ক্লাস করতেছো, এই ফ্রি ক্লাস যে করতেছো তোমরা, এই ফ্রি ক্লাসগুলা কি আদৌ পাচ্ছ কিনা? বা তোমরা হচ্ছে এই কালকে ডাবির ক্লাস নিব, ম্যাথের ডাবির ক্লাস নিব, কিন্তু এই গ্রুপে ক্লাস নিব না, পাবলিক গ্রুপে ক্লাস নিব। সুপার টপিক যারা মিস করবা মিস, ক্লাসগুলা রেকর্ডেড থাকবে না। ইমার্জেন্সি টপিক, সুপার টপিক না বললে এটাকে আসলে বলবো ইমার্জেন্সি টপিক। ইমার্জেন্সি মানে কি ভাই? ইমার্জেন্সি মানে হচ্ছে তোমার শেষ মুহূর্তে ম্যাথে একটু মার্কস দরকার, ম্যাথের প্রিপারেশন খুবই খারাপ, বা তোমার এমন হচ্ছে ইমার্জেন্সিতে কিছু টপিকস ভালো করে পড়লে যাতে তুমি কমন পাও, এই ইমার্জেন্সি টপিকের ক্লাস শুরু হবে ম্যাথের। শুধুমাত্র যারা ম্যাথে দুর্বল তাদের জন্য কালকে পাবলিক গ্রুপ যেটা ফিজিক্স হান্টার্স, ওই গ্রুপে ক্লাস হবে। আর তোমাদেরকে আমি বলছি ইনভাইট দিতে, তোমরা এই গ্রুপে ইনভাইট দাও, এই যে প্রাইভেট গ্রুপে ইনভাইট দাও। প্রাইভেট গ্রুপে ইনভাইট দিলেই কি আমি অ্যাপ্রুভ করি নাকি? তোমরা ইনভাইট দিতে বলছি ফিজিক্স সেন্টারসে, তোমরা ইনভাইট দিচ্ছ এই প্রাইভেট গ্রুপ যেটাতে আজকে ক্লাস নিচ্ছি। তাহলে প্রাইভেট গ্রুপে ইনভাইট দিয়ে তোমার কোনো লাভ আছে? তোমরা যদি এইটুকু বুঝো। এমসিকিউ ক্লাসই হবে, ডিইউ এর ইমার্জেন্সি টপিকের ক্লাস হবে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমার্জেন্সি টপিক ম্যাথ কালকে রাত 9:30, মিস করলেই মিস, রেকর্ডেড থাকবে না। এই যে আজকে 404 জন আসো, এই 404 জনকে আমি বলে দিলাম, যারা ইচ্ছা থাকবা, যারা ইচ্ছা থাকবে না। 9:30 ক্লাস হবে, যদি পোস্ট নাও দেই তাও ক্লাস হবে ইনশাল্লাহ। ইমার্জেন্সি টপিক মানে হচ্ছে যেই টপিকগুলা তোমার লাগবে, তোমার লাস্ট মুহূর্তে যেই টপিকগুলা পড়ে গেলে তুমি ভালো মার্কস কমন পাবা। এখন দেখো, তাহলে এই যে এইটুকু পাইলাম আমি a × b, তাহলে সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে বলো তো? √14, তাই না? ক্ষেত্রফল ইকুয়াল টু এই যে মডুলাস অফ a × b, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে আমার √14। আচ্ছা, এখন যদি আমাকে বলতো ত্রিভুজ, এটা একটা ত্রিভুজের বাহু সেম মান দেওয়া আছে, তাহলে অ্যান্সার কত হইতো বলো তো? সেম মান দেওয়া আছে। মুসরাত জাহান মিশু, তোমার এমবি শেষ হইলে কিছু করার নাই, তুমি যাইতে পারো, কারণ আমি পরের কোশ্চেনে যাব এমবি শেষ। এরকম এই যে ভাই কতক্ষণ ক্লাস হবে, এই বিষয়গুলা বোরিং লাগে, কারণ তোমার ক্লাস করার হচ্ছে তোমার জন্যই ক্লাস নিচ্ছি। আমি তাড়াতাড়ি শেষ করলে আমার ভালো, কিন্তু হচ্ছে তুমি কতক্ষণ ক্লাস হবে এটা জিজ্ঞেস করো, তার মানে তোমার হচ্ছে আসলে তাড়াহুড়া আছে, বা তোমার হচ্ছে গুরুত্ব নাই।
গতকাল হচ্ছে আগামীকাল ফিজিক্স সেন্টার্সে ম্যাথের ইমার্জেন্সি টপিকের ক্লাস হবে, যেই টপিকগুলা থেকে কোশ্চেন ডাবিতে আসার সম্ভাবনা 100%, এরকম টপিক। তাহলে এটা হবে এই যে √14 ডিভাইডেড বাই কত 2, √14 ডিভাইডেড বাই 2। এটাকে আবার আমি এরকম লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি √7 ডিভাইডেড বাই √2, √7 ডিভাইডেড বাই √2, এটাও লিখতে পারি, এটাও আমি লিখতে পারি। তাহলে √14 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে ত্রিভুজের বাহু হইলে। এই কোশ্চেনটাও আমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন। তাহলে ভেক্টর থেকে কি কি ইম্পর্টেন্ট এটা অলরেডি তোমরা বুঝে গেছো, কোনগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়বা আজকের ক্লাস থেকে। আমি মনে করতেছি ভেক্টরের রিটেন নিয়ে তোমার চিন্তা নাই। আরেকটা দেখবা ভেক্টরের বইয়ে একটা ট্রাকের অঙ্ক দেওয়া আছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, এরকম একটা অঙ্ক আছে, এই কোশ্চেনটা সলভ করবা। আচ্ছা আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে আমার এটা শেষ। 6 নাম্বার কোশ্চেনে যাব। দেখো রুয়েট 19-20 আসছে। তাহলে এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নিলে গড়বেগ দ্বিগুণ হবে? এটার অ্যান্সার তোমরা দিবা, আমি দিব না। এটার অ্যান্সার তোমরাই দিবা। আর এই কোশ্চেন সবচেয়ে বেশি আসে এই অধ্যায় থেকে, আদর্শ গ্যাস থেকে। এই গড় বেগ অথবা বর্গমূলীয় যে বেগটা আছে আরএমএস বেগ, এই দুইটা কোশ্চেন সবচেয়ে বেশি আসে। সি এর সাথে টি এর সম্পর্ক √T প্রপোর্শনাল। এই যে এই সম্পর্কটা 100% ইম্পর্টেন্ট দিয়ে রাখো, 100% স্টার। মানে এখান থেকে কোশ্চেন তুমি পাবাই, ডাবিতে পাও, গুচ্ছতে পাবাই। তাহলে দেখো এইটা যেই ভুলটা তোমরা করো এই 57-রে, তাহলে দেখো আমার বলছে কত তাপমাত্রায় নিলে গড় বেগ দ্বিগুণ হবে। তাহলে তাপমাত্রার সাথে এটা সম্পর্ক কি? c² বর্গের। তো এইটা যদি দ্বিগুণ হয় তাহলে T2 ইকুয়াল টু হবে কি? এই যে n² 2² T1। তাহলে এই যে 4 T1 এর মানটা এই জায়গায় বসায় দেয় কত? 27 বসায় দেয়। এটা অবশ্যই কেলভিনে নিতে হবে, 300 কেলভিন, তার মানে অ্যান্সার হচ্ছে 1200 কেলভিন। দেখো তো এই কোশ্চেনটা খুব কঠিন কিনা। এই কোশ্চেনটা এই যে 600 অ্যান্সার দিচ্ছে, এরা কিছুই বোঝে নাই। তাবাসসুম, মারিহা, তারপরে তানজিন, তাহমিনা তামান্না, এটা হচ্ছে 1092 কিভাবে হয় আমি বুঝলাম না। উল্টাপাল্টা অ্যান্সার কেন আসবে? আচ্ছা, এটা হচ্ছে আমার তাহলে কত হবে? 1200। কারণ এই যে 8RT ডিভাইডেড বাই কি? গড় বেগের সূত্র কি ভাই? √8RT ডিভাইডেড বাই পাই এম, এটাই সূত্র। হ্যাঁ, এই যে টি এর সাথে সি এর সম্পর্ক প্রপোর্শনাল, তাহলে সি প্রপোর্শনাল √T, টি প্রপোর্শনাল c²। যদি গড় বেগ দ্বিগুণ হয় তার মানে গড় বেগের জায়গায় 2 লিখছি, এটা হচ্ছে কত? 2²। তবে রিটেনে আসলে কি করবা? এইভাবে লেখা যাবে না, রিটেনে আসলে লিখবা T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু C2 ডিভাইডেড বাই C1 হোল স্কয়ার। এই লাইন ভাবে এইভাবে লিখতে হবে রিটেনের জন্য। এটা হচ্ছে রিটেনের জন্য এইভাবে লিখতে হবে। হ্যাঁ, 1200 কেলভিন বা 927 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে হবে। 927 কেলভিন, 1200 কেলভিন অ্যান্সার, অথবা 900। এটা কিন্তু রুয়েটে গতবার আসছে। খুব কঠিন কোশ্চেন বলতো। তো রুয়েট কি ডাবির চাইতে কি খুব খারাপ যে এরা এত সহজ কোশ্চেন দিচ্ছে? কঠিন কোশ্চেনও আসে, তবে কঠিন কোশ্চেন ইঞ্জিনিয়ারিং আসবেই, স্বাভাবিক। কঠিন কোশ্চেন যে হচ্ছে আমাদের আসবে না এরকম না, কারণ রুয়েটের প্রিপারেশন লেভেলটা একটু অন্য টাইপেরই নেওয়া লাগে। তবে এইবার যেহেতু গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেনের যে প্রিপারেশন, ডাবির প্রিপারেশন সেম। যারা ডাবির ভালো প্রিপারেশন নিছে এরা হচ্ছে আমার ওই রুয়েটের যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, এটা খুব সহজে পারবে, খুব ভালোভাবে পারবে ইনশাল্লাহ। আর আমি রিটেনের জন্য আবার বলতেছি একটা বিষয় হচ্ছে 6 নাম্বার কোশ্চেন শেষ। এমসিকিউ ট্রিক্সটা আবার বলেন। দেখো এই যে টি এর সাথে সি এর সমানুপাতিক, যার মান বের করতে হবে তাকে সবসময় বামে রাখবো। বলছে তাপমাত্রা বের করতে হবে, তাহলে T2 ইকুয়াল, দ্বিগুণ করছি কাকে? দেখো দ্বিগুণ করছি গড় বেগকে, তাহলে গড় বেগের জায়গায় স্কয়ার করে দিলাম, স্কয়ার। তাহলে এই যে সি এর জায়গায় 2² ইন্টু T1, তার মানে অ্যান্সার শেষ 1200।
মেইন সূত্র যদি কিছু না পারো, এটা নিয়ে আমি শেষে কথা বলবো যে রিটেনে হচ্ছে ডিরেক্ট অ্যান্সার লিখলে মার্ক পাবা কিনা, শর্টকাট ইউজ করলে মার্ক পাবা কিনা, বায়োলজি কেমিস্ট্রি কি করবা, এগুলা নিয়ে শেষে কথা বলবো। সুতরাং দেখো এরপরে যে এই কোশ্চেনটা বুটেক্সে আসছে 19-20-এ, যে একটা বল 60 মিটার উঁচু থেকে মাটিতে পড়ে 75% শক্তি হারায় ফেললে এটি পুনরায় কত উঁচুতে উঠবে? এটা হচ্ছে বুটেক্স 19-20-এর কোশ্চেন, যে একটা বল 60 মিটার উচ্চতা হতে মাটিতে পড়ে 75% শক্তি হারায় ফেললে এটি পুনরায় কত উচ্চতায় উঠবে? তাহলে দেখো একটা বল 60 মিটার উচ্চতা হতে মাটিতে পড়ে 75% শক্তি হারায় ফেলছে, ঠিক আছে? তার মানে 75% হারায় ফেলছে, তাহলে আছে কত, অবশিষ্ট আছে কত বলতো? খুব সহজ একটা কোশ্চেন, অবশিষ্ট আছে 25%। তাহলে সে আরো যদি উচ্চতায় উঠে, তার মানে এইখান থেকে সে পড়ছে, এই জায়গায় শক্তি হচ্ছে mgh, সে এইখান থেকে ধরলাম h ড্যাশ উচ্চতায় উঠলো, তাহলে এইটুকুর শক্তি হচ্ছে mgh ড্যাশ। তাইলে এখানে অবশিষ্ট শক্তি আছে আমার 25%, mgh ড্যাশ ইকুয়াল টু 25% mgh, মানে mgh এর আর 25% অবশিষ্ট আছে। তাহলে দেখো আমি এই জায়গায় কি করব, 25% মানে 25/100, mg কাটো, h এর মান হচ্ছে 60, তাহলে h ড্যাশ ইকুয়াল টু কত বের হচ্ছে? 20, 4 25-এ, তাহলে 4 15 মিটার, 15 মিটার। হ্যাঁ, এই যে পারছে ইসরাত রহমান অন্তি অ্যান্সার দিছে 15 মিটার, তাহলে সে আরো 15 মিটার উঠতে পারবে যদি 75% শক্তি হারায় ফেলে। দেখো খুব ছোট কোশ্চেন, কিন্তু তোমার বোঝা লাগবে যে এই ছোট কোশ্চেনের মধ্যে জিনিস আছে, প্যাচ আছে। তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে জীবনেও পারবে না। যারা ফিজিক্স পড়ছো কাইন্ডলি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, দেখবা তোমার বেসিক থেকে হইলেও রিটেন অ্যান্সার করে আসতে পারবা। আর যে রিটেনে ভালো করতে পারবা সেই টপ লেভেলে যাইতে পারবা, এছাড়া সম্ভব না। রিটেনে ভালো না কইরা ভালো হচ্ছে দাবিতে টপ লেভেল হওয়া সম্ভবই না, রিটেনে অবশ্যই ভালো করতে হবে। সরল ছন্দিত স্পন্দন গতি 19-20, এটা একটু বুঝান প্লিজ। এটাও বুঝাই দিব ইনশাল্লাহ। আচ্ছা 15 মিটার, ছোট মরিচের জাল বেশি। হ্যাঁ, কোশ্চেন ছোট, কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে প্যাচ আছে, যে তুমি আসলে এই যে অনেকে কি করবে 75% দিয়ে করে দিবে, আবার অনেকে 25% বুঝবে, তবে এই যে এই লাইনটুকু লিখতে পারবে না। এই লাইন লেখা মানে অঙ্ক শেষ, এই লাইনটা লেখা মানে অঙ্ক শেষ। আচ্ছা এরপরে 8 নাম্বার কোশ্চেন। এখন আমরা একটু দেখবো যে খ নাম্বারের কি টাইপের কোশ্চেন আমার আসতে পারে। যারা এইচএসসি প্রিপারেশনের পরীক্ষা দিছো, এইচএসসি পরীক্ষা দিছো বা দেও নাই বা প্রস্তুতি নিছিলা, এরা জানো যে এই কোশ্চেনটা খ নাম্বারে কত বেশি আসছে, কত বেশি। যে একটা ভারী ও একটা হালকা বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি হবে? কার গতিশক্তি, অথবা বলবে একটা ভারী একটা হালকা বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি হবে? তাহলে দেখো এটার ব্যাখ্যা দুই ভাবে দেওয়া যায়। তোমার ওই বইয়েতে যে ব্যাখ্যা আছে ওইটা লেখা লাগবে না, তুমি এইভাবে লিখবা যে ইকে প্রপোর্শনাল, ইকে ইকুয়াল টু লিখবা ইকে ইকুয়াল p²/2m, p²/2m। আর এই জায়গায় লিখবা যে সুতরাং ইকে সমানুপাতিক 1/m, মানে গতিশক্তি ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক যখন ভরবেগ কনস্ট্যান্ট, ভরবেগ ধ্রুব। তুমি বাংলাতেই লিখবা যে যখন ভরবেগ ধ্রুব থাকে মানে একই থাকে, তখন গতিশক্তির সাথে ভরের সম্পর্ক কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। সুতরাং যে বস্তুর ভর যত কম হবে তার গতিশক্তি তত বেশি হবে। সুতরাং যে বস্তুর ভর কম তার কি বেশি? তার গতিশক্তি বেশি। এইটুক লেখলেই 2/2 পাবা গতিশক্তি। আর এটা আসলে 2 মার্কসের আসবে, এটা 2 এর বেশি দিবে না। এই কোশ্চেন যদি আসে তাহলে 2 মার্কস। আবার যদি তোমাকে বলে ভরবেগ গতিশক্তি কনস্ট্যান্ট, তাহলে ভরবেগ প্রপোর্শনাল √m, এই জায়গায় কি হবে? ইকে কনস্ট্যান্ট। তো এই জায়গায় দেখো ভরবেগের সাথে ভরের সম্পর্ক হচ্ছে কি? ভরের সম্পর্ক সমানুপাতিক। তাহলে যার ভর যত বেশি হবে তার গতিশক্তি ভরবেগ তত বেশি হবে। যখন গতিশক্তি ধ্রুব থাকে তখন যার ভর বেশি তার ভরবেগ কি হবে? তার ভরবেগ বেশি।
ভরবেগ বেশি, ভরবেগ বেশি। ঠিক আছে, এই এই সূত্রটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হালকা বস্তুর গতি শক্তি বেশি, ভারী বস্তুর ভরবেগ বেশি। সহজ ভাষায় যদি শিখতে চাও তাহলে হালকা বস্তুর গতি শক্তি বেশি, ভারী বস্তুর ভরবেগ বেশি। এইখানে আর একটা সূত্র আছে যেটা অনেকেই পারে না, অনেকেই পারে না যে ভরবেগের সাথে বেগের কি সম্পর্ক। এই যে পি ইকুয়াল টু এমবি, এমভি এই সূত্রটা সবাই জানি। আবার দেখো ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, এই সূত্রটা সবাই জানি। তো এই জায়গা থেকে এম এর মান বের করো, দেখো তো এম ইকুয়াল টু কত হয়, 2 ডিভাইডেড বাই কি, বি স্কোয়ার, তাই না? তাহলে এম এর মান পাইলাম 2 ডিভাইডেড বাই কত, বি স্কোয়ার। তাহলে এই জায়গায় বসাও 2 ডিভাইডেড বাই বি স্কোয়ার, আর উপরে একটা বি আছে, তাহলে কাটা যাচ্ছে। এই যে ভরবেগের সাথে গতি শক্তি এবং বেগের একটা সম্পর্ক আছে, যার বেগ যত বেশি হবে তার ভরবেগ তত কি হবে, কম হবে। কখন কম হবে, যখন গতি শক্তি কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে এই জায়গাগুলোতে ভুল করে, আমাকে যদি কোশ্চেন দিয়ে দেয় যে একটা বস্তুর গতি শক্তি বেশি, গতি শক্তি কনস্ট্যান্ট ধ্রুব আছে, কিন্তু একটার বেগ বেশি, তাহলে বেগ বেশি হইলে একবার আমরা জানি পি সমান এমবি। এই জায়গায় খেয়াল করো, বেগ যত বেশি ভরবেগ তত বেশি। এই জায়গায় খেয়াল করো, বেগ যত বেশি ভরবেগ তত কম, ভরবেগ তত কম। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা লাগবে। এই এই কনস্ট্যান্ট গুলা ঝামেলা করে, কনস্ট্যান্ট গুলা আমাকে ঝামেলা করে যে কখন কোনটা কনস্ট্যান্ট আর কখন কোন। দেখো এই জায়গায় দেখো, এই যে ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, এই জায়গায় কিন্তু আবার উল্টা সম্পর্ক, এই জায়গায় কিন্তু গতি শক্তির সাথে ভরের সম্পর্ক সমানুপাতিক। যার ভর যত বেশি তার গতি শক্তি তত বেশি। এই যে এতক্ষণ শিখে আসলা ভাই হালকা বস্তুর গতি শক্তি বেশি, এখন তো আমি প্রমাণ করে দিলাম ভারী বস্তুর গতি শক্তি বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে কনস্ট্যান্টটাকে, এখানে ধ্রুব হচ্ছে কে, বেগ, বেগ কনস্ট্যান্ট। তোমাকে যদি কোশ্চেন দেয় একটা ভারী ও একটা হালকা বস্তুর বেগ সমান, বেগ সমান, কার গতি শক্তি বেশি, এখন অ্যান্সার দিবা, এখন অ্যান্সার দিবা একটা ভারী ও একটা হালকা বস্তুর বেগ সমান, কার গতি শক্তি বেশি। অ্যান্সার দাও তো এখন, দেখি অ্যান্সার এটার কে দিতে পারে। এখন অ্যান্সার কত হবে, এখন বেগ, বেগ সমান করে দিছি, এখন গতি শক্তি কার বেশি হবে, হালকা না ভারী? এখন ভারী বস্তু যেটা ওইটার গতি শক্তি বেশি হবে, এখন যেটা ভারী বস্তু ওইটার কি হবে, গতি শক্তি বেশি হবে, কারণ এখন কনস্ট্যান্টটা ভিন্ন হয়ে গেছে, অন্যটা হয়ে গেছে। তাহলে এই যে কনসেপ্টের ক্লিয়ারের একটা ব্যাপার আছে, তুমি পয়রা গেলা হালকা বস্তুর গতি শক্তি বেশি, কোশ্চেন কর্তা তোমাকে ভরবেগের জায়গায় বেগ দিলেই তো তুমি ভুল করে থিয়ে আসবা। কোশ্চেন কর্তা ভরবেগের জায়গায় বেগ দিয়ে দিলেই তুমি 100% ভুল করে আসবা। তুমি যে সারা জীবন শিখে আসছো হালকা বস্তুর গতি শক্তি বেশি, তো এটাই এটাই ভুল করে আসবা। তো কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে যে কখন ভারী কখন হালকা, কখন কে কনস্ট্যান্ট কে ধ্রুব। কনস্ট্যান্ট মানের জিনিসটা কি, কনস্ট্যান্ট মানে হচ্ছে মানটা সমান বা মানটা ধ্রুব, মানটা একই। যেমন হচ্ছে পায়ের মান সবসময় একই, এটা হচ্ছে কনস্ট্যান্ট। জি এর মান সবসময় একই, এটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট রাশি। ভারী 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 ভারী, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই যে দেখো এটা গত ক্লাসে করাইছি, 30 মিটার উচ্চতা থেকে একটা ভারী বস্তুকে ফেললে কোথায় ইকে ইপি এর সমান হবে, এটার অ্যান্সার দিবা। এটার অ্যান্সার তোমরা দিবা আজকে, এটা গত ক্লাসে করাইছি। এটা রিটেন রুলসে করতে হবে, রিটেন রুলসে, এমসিকিউ রুলস হবে না, এমসিকিউ রুলস অ্যাপ্লাই করবা না। তাহলে 30 মিটার উচ্চতা হতে এই যে যেই কোশ্চেন গুলা সলভ করতেছি ভাই ক্লাসে, এই কোশ্চেন গুলা কোনো ফেলনা ফেলনা টেলনা কোশ্চেন না, একদম বইয়ের মেজর মেজর মানে মাখন টাইপের কোশ্চেন, ইমার্জেন্সি কোশ্চেন। এই কোশ্চেন গুলা তোমার লাস্ট মুহূর্তের প্রস্তুতিকে অনেক কনফিডেন্ট করে দিবে। তুমি এই ক্লাসগুলা থেকে, আমি মনে করি যে কেউ যদি এই 2টা ক্লাস করে থাকে এর রিটেন নিয়ে ভয় পাওয়ার বিন্দু পরিমাণও কথা নাই। আর আমি মনে করি যারা 2টা ক্লাস খুব মন দিয়ে ফার্স্ট থেকে লাস্ট করছে এ রিটেন রে পাত্তাই দিবে না, এখন পাত্তাই দিবে না। রিটেন 2-1টা কঠিন আসতে পারে, 4টার মধ্যে 3টা সহজ আসবে, একটা কঠিন আসতে পারে, স্বাভাবিক। 15 মিটার, ভেরি গুড। তাহলে এই যে ক্লাস করে নিজের কনফিডেন্ট লেভেলটা বাড়াইতে হবে, যে আমি কনফিডেন্ট লেভেলটা হচ্ছে যেন বৃদ্ধি পায়। তুমি এই যে ক্লাস করলা, আজকে করলা, কালকে আর ক্লাসে খুঁজে পাওয়া গেল না, তাইলে এই ক্লাস দিয়ে তোমার বিন্দু পরিমাণও লাভ হবে না ভাই, সিরিয়াসলি বলতেছি, বিন্দু পরিমাণও লাভ হবে না। তাহলে যে 30 মিটার, এটার শর্টকাট আমরা সবাই জানি, x ইকুয়াল টু h/n+1, h/n+1। তো h এর মান দেওয়া আছে 30, n এর মান সমান মানে 1 গুণ, 1 গুণ সমান মানে হচ্ছে 1 গুণ মানে 15 মিটার, 15 মিটার। আর এইটার ক্ষেত্রে আমি সূত্র কি শিখাইছি, যে 30 মিটার উচ্চতা থেকে ফেলছি, তাহলে আমার কত উচ্চতায় ধরলাম
যে mgx ধরলাম আমি কত, এই যে 30 রিটেনে যদি করতে চাই, ধরলাম আমরা x উচ্চতায় কি হবে, x উচ্চতায় আমার এই গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে, তাহলে x উচ্চতায় বিভব শক্তি হচ্ছে mgx, আর এই x উচ্চতায় এইটুকুতে গতিশক্তি হচ্ছে h 30 - x, তাহলে গতিশক্তি হচ্ছে mg 30 মাইনাস কত x। তো দেখো এই জায়গায় হচ্ছে mgx ইকুয়াল টু mg 30 বা 30 mg মাইনাস হচ্ছে mgx। তো mgx টা এই পাশে নিয়ে এসে পড়ো, দুইটা mgx, তাহলে 2 mgx ইকুয়াল টু 30 mg। তো এই যে mg কাইটা দাও, x ইকুয়াল টু 15 মিটার। ঠিক আছে, এইটুকু হচ্ছে রিটেন প্রসেস। আমি গত ক্লাসেই শিখাই দিছি রিটেন প্রসেস। mgx ইকুয়াল টু mgh মাইনাস x। হ্যাঁ, এই যে mgx এটা হচ্ছে বিভব শক্তি, আর mgh মাইনাস x টা হচ্ছে গতিশক্তি। এখন তুমি যে যত গুণ এটাই বলে দিও, যদি সমান বলে তাহলে সমান, যদি বলে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ তাহলে এই জায়গায় দিব 2, যদি বলে 3 গুণ তাহলে দিব 3, মানে যেটাই বলে ওইটা আমরা শর্ত মতে লিখে নিব। এইটুকু যদি বুঝতে পারো তোমার এই কোশ্চেন শেষ রিটেনে। এখন কাহিনী হচ্ছে তুমি পরীক্ষার হলে গেছো, আমি একটা ছোট উদাহরণ দেই। পরীক্ষার হলে গেছো সাপোজ, তো যাওয়ার পরে এই কোশ্চেনটাই আসছে, কিন্তু তুমি এই প্রসেসটা মনে নাই, তোমার পারতেছো না, এই সূত্রটা রিটেন রুলস তুমি পারো না, কিন্তু এই রুলসটুকু তুমি পারো। তো রিটেনটা তুমি কোনোভাবেই মনে করতে পারতেছো না, তো তখন তোমার কাজ হবে কি, তখন তুমি এইটুকুই সলিউশন দিয়ে আসবা। যদি তোমার ভাগ্য ভালো হয়, টিচার যদি এইটা শর্টকাটটা বাই চান্স কোনোভাবে জানে, তাহলে তুমি এটাতে মার্কস পাইলেও পার্সিয়ালি কিছু মার্কস পাবা। ধরো 3-এর মধ্যে 1.5 পাইলা কিংবা 2 পাইলা, যেহেতু অ্যান্সার ঠিক আছে, হয়তো প্রসেস অন্যভাবে হইতে পারে। টিচার মনে করবে এরকম, টিচার এরকম মাইন্ড করবে যে হচ্ছে হয়তো স্টুডেন্টসটা এটা সঠিক একটা অন্য একটা উপায় অ্যাপ্লাই করছে, তো সেই হিসেবে তোমাকে মার্কস দিবে। কিন্তু যখন তুমি এটা অ্যান্সার করবা না, ফাঁকা রাখবা, একদম সাদা খাতা জমা দিয়ে আসবা, সাদা খাতায় মার্কস দেওয়ার কোনো জায়গা নাই। আমরা ভার্সিটিতে যে এক্সাম দেই ভাই, সত্য কথা বলতে আমরা অনেক কিছুই গরমিল গুজামিল লেখা আসি, বা হচ্ছে একটা চাইছে আরেকটার অ্যান্সার দিয়ে আসি, মানে ফিজিক্সের কোশ্চেন আসছে ইতিহাস লেখা আসি, কিন্তু তারপরেও টিচার কি করে, লেখা দেখা হইলেও 1 মার্কস দেয়। কেন দেয়, যে ওই জায়গায় কিছু একটা লেখা আছে, আমি কষ্ট করে লিখছি। কিন্তু তুমি যখন সাদা কথা জমা দিয়ে আসবা, তখন কিন্তু তোমার কিচ্ছু পাবা না, 0, এটাতে ডাবল 0 পাবা। আর যখন তুমি বাই চান্স এটা পারতেছই না, রিটেনের এটা পারতেছই না, তুমি কেন ফাঁকা রাখবা, তুমি শর্টকাট লিখে দিয়ে আসবা, ইউজ করে দিয়ে আসবা। মার্কস পাইলেও পাইতে পারো, না পাইলেও পাইতে পারো। রিটেনে কোনো নেগেটিভ নাই, সুতরাং তোমার ভুল হইলে হোক গা, লিখে আসো, খাতায় অ্যান্সার করে আসো। বায়োলজি কেমিস্ট্রি কোশ্চেন ভুল করেও ফাঁকা রাখবা না, বায়োলজি কেমিস্ট্রি রিটেন ভুলেও ফাঁকা রাখবা না, সবকিছু লিখে আসবা। তুমি 1 মার্কসও যদি ওইখান থেকে পাও, তোমার এটাই লাভ। ফাঁকা রেখে আসলে তুমি ওইখানে 0 পাবা, ঠিক আছে, ফাঁকা রাখলে 0। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা। এখন বায়োলজিতে তোমার আসছে যে C4 চক্রটা লেখো, C4 চক্র। তো C4 চক্রের তুমি একটু পারো, বা হচ্ছে এখন C4 চক্রতে তুমি হচ্ছে লিখতে হবে কিছু, এই টাইপের কোশ্চেন তো বানায় লেখার আসলে কিছু নাই, তবে C4 চক্র মোটামুটি দেখে যাবা, এগুলা লিখবা। তনয়া তাবাসসুম, ফিজিক্সের আর ক্লাস টাস নিব না, তোমরা ক্লাস করো না কিছু না, এই 405 জন ক্লাস করতেছে, 406 জন, এইভাবে ক্লাস নেওয়া যায়? তোমাদের ভালোর জন্য ক্লাস নেই আর তোমরা ক্লাস করো না, তাইলে হচ্ছে ক্লাস নিয়ে তো আসলে লাভ নাই। উত্তর 100% করে আসবে। এমসিকিউতে তুমি যদি ভুল করো নেগেটিভ আছে ভাই, নেগেটিভ আছে, কিন্তু রিটেনে কোনো নেগেটিভ নাই। এটা হচ্ছে তোমার হচ্ছে এই নিচে দেখা যায় না, এই যে দেখো, তোমরা শুরু থেকে আসো শেষ পর্যন্ত থাকো। আচ্ছা, একজন রিকোয়েস্ট করছিল যে বুটেক্সের একটা কোশ্চেন আসছে যে একটা সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে এটার সরণ হচ্ছে বিস্তারের অর্ধেক, তাহলে এইটার কতটুকু স্থিতিশক্তি আর কতটুকু গতিশক্তি, এটা এই কোশ্চেনটা রিটেনে আসছে বুটেক্স 19-20। কতটুকু স্থিতি আর কতটুকু গতিশক্তি, স্থিতিশক্তি আর কতটুকু হচ্ছে কতটুকু গতিশক্তি। ভাই আমি আশা করছিলাম স্টুডেন্টস 450 থেকে আজকে 600+ বাচ্চা স্টুডেন্টস বাড়বে, বা না বাড়লেও আমার সমস্যা ছিল না, কিন্তু প্রায় 100
30 জন স্টুডেন্টস আজকে কম। তার মানে ব্যাপারটা আমার জন্য হচ্ছে এরকম দাঁড়াইছে যে ক্লাসগুলার গুরুত্ব নাই, বা হচ্ছে তোমরা হচ্ছে মানে কি বলবো যে কমে গেছে, মানে হচ্ছে কোনো একটার ঘাটতি আছে আমার ভিতরে। তাহলে ঘাটতি যেখানে আছে, ফ্রি জিনিসের কদর না করলে এটা ফ্রি জিনিস পাবা না, কখনোই পাবা না। আমি কিন্তু ডেন্টালের এক্সাম নিছি, ফ্রিতে 3টা এক্সাম নিছি। অনেকে এক্সাম হচ্ছে দিতে পারে নাই, বা গুচ্ছেরও ফ্রি এক্সাম নিতে চাইছিলাম, কিন্তু এটা স্টপ করে দিছি একটা কারণে, যে হচ্ছে ফ্রি এক্সাম, এই কারণে অনেকে এক্সামই দেয় না। অ্যাড হয়েছে গ্রুপে 600 না 500, এক্সাম দেয় হচ্ছে 50 জন 30 জন। তো এরকম করে আমার এখানে লাভ নাই, আমার এখানে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে। আর তোমাকে বলছি যে আমার ক্লাসগুলা রাত 9টা থেকে 10টা এর মধ্যে হবে। গ্রুপে একবার আইসা একটা পোস্ট চেক করে যাবা যে কখন ক্লাস হবে, এটা একটা পোস্ট চেক করে যাবা। এইটুক সময় কি তোমার নাই? তুমি সারা জীবন ডাবির জন্য সারাদিন পড়ো, তো সমস্যা নাই, ফেসবুকে আসতেই হবে এরকম না, তুমি জাস্ট একটা টাইমে আইসা ক্লাসটা করো। ভাই এখন 1500 মেম্বারকে একবার অ্যাড করছি, আবার এদেরকে রিমুভ করি, এবার ব্লক করি। সারাদিন কি আমাদের এগুলাই কাজ? আমাদের কি আর অন্য কাজ নাই? মানে তোমাদের অ্যাড করব, তোমাদেরকে রিমুভ করব, তোমাদেরকে ব্লক করব, এগুলা তো আমার করতে করতে সারাদিন রাত যাবে। আর আমাদের ইনবক্স খুললেই দেখা যায় 400-500 করে মেসেজ জমে থাকে, এগুলার রিপ্লাই দেওয়া লাগে। কোন কাজটা করতে হবে বলো? এই কারণে আমি আগেই বলছি, যাদের ডেডিকেশন আছে ক্লাস করবা লাইভে, তারা অ্যাড হও। আমার খুব সুন্দর করে ওইখানে একটা অপশন ছিল, লাইভে ক্লাস করতে রাজি, অনেকেই সবাই বুট দিছে হ্যাঁ। যারা হ্যাঁ বুট দিছে তাদেরকে আমি অ্যাড করছি। তো কথা দিয়ে যারা কথা রাখতেছো না, তাদের জন্য কি করতে যাব আমি? যারা কথা দিয়ে কথা রাখে না, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। তোমাদের ডেডিকেশন লেভেল এরকম। আচ্ছা দেখো, তাইলে হচ্ছে কতটুকু স্থিতিশক্তি, কতটুকু গতিশক্তি, এইটুকু আমার বের করতে হবে। তাইলে দেখো, স্মরণ স্থিতিশক্তির সূত্র হচ্ছে ইপি ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তো এই জায়গায় আমি ইজিলি বের করব, এক্স এর মান হচ্ছে এ বাই টু, এটা হোল স্কোয়ার। তাহলে দেখো এই জায়গায় আমি হাফ কে স্কোয়ার ডিভাইডেড বাই 4, স্কোয়ার ডিভাইডেড বাই কত? 4। তার মানে আমার হচ্ছে এই জায়গায় 1/4 ই মুটি, এই যে হাফ কে স্কোয়ার, এটাকে যদি আমি লিখি হাফ কে স্কোয়ার মানে হচ্ছে ই টোটাল শক্তি, যেটা টোটাল শক্তি, তার মানে টোটাল শক্তির 1/4 হচ্ছে স্থিতি শক্তি। তাহলে আমরা ইজিলি বুঝতেছি যে গতি শক্তি হবে বাকি 3/4, বাকি 3/4 হবে কি? ইকে, ইকে মানে ইকে ইকুয়াল টু, তুমি ইজিলি ভাগ করতে পারো ই মাইনাস ইপি, ই মাইনাস ইপি। তাহলে ই হচ্ছে আমাদের কত? হাফ কে স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের কত? 1/4। তাহলে এটা হচ্ছে 3/4 হাফ কে স্কোয়ার। এটা হচ্ছে আমার কি? গতিশক্তি, গতিশক্তি। এইটুকুই কিন্তু রিটেন, এইটুকুই রিটেন। এই যে বুঝো নাই সে বুঝছো কিনা, যে এই কোশ্চেনটা করছিলা সে কি ক্লাসে আসো না গেছো? এটা বুটেক্স 19-20 কোশ্চেন, বুটেক্স 19-20 রিটেন। একটা বিষয় এই জায়গায় আমি আর একটু লিখে দেই, যদি সরণ বিস্তারের a/√2 গুণ হয়, যদি সরণ বিস্তারের a/√2 গুণ হয়, খেয়াল করো, a/√2 গুণ হয়, তাহলে গতি শক্তি হবে বিভব শক্তির 2 গুণ। বিভব শক্তির কত গুণ? 2 গুণ। ঠিক আছে, গতি শক্তি হবে বিভব শক্তির সমান, বিভব শক্তির সমান। আর যদি সরণ বিস্তারের 1/√3 গুণ হয়, তাহলে গতি শক্তি হবে বিভব শক্তির 2 গুণ, 2 গুণ। আর যদি সরণ বিস্তারের অর্ধেক হয়, তাহলে 1/4 হবে ইপি, আর 3/4 হবে ই কে, ই কে। এইটা বুঝছো কিনা জানাও। আর একটা মজার বিষয় দেখো, এই কোশ্চেনটা আসছে বুটেক্স 19-20 এইভাবে, যে সরণ বিস্তারের কতটুকু হইলে স্থিতিশক্তি ও গতশক্তি কত? বিস্তারের a/√2 হইলে। এখন তো আমি একটু দেখাই তোমাদেরকে, এই কোশ্চেনটা আরো একটা ইউনিভার্সিটিতে 19-20 আসছে, ভালো ইউনিভার্সিটি। এটা আমি একটু তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে সিইউ তে আসছিল। হ্যাঁ, সিইউ। এই যে কোশ্চেনটা খেয়াল করো, একটা কণা এ বিস্তার ই মোট শক্তির সরল ছন্দিত গতি সম্পন্ন শুরু করে একটি অবস্থানে এর গতি শক্তি 3e/4 হলে সরণ কত? মানে 3/4 যদি আমার গতি শক্তি হয়, 3/4 যদি গতি শক্তি হয়, তাহলে সরণ কত হবে বলতো? এখন এটার অ্যান্সার পারবা না এরকম কেউ নাই। সরণ হবে বিস্তারের অর্ধেক,
সরণ যদি বিস্তারের অর্ধেক হয় তাইলেই কেবল 3/4 গতিশক্তি হবে। এই যে বলছে দেখো, এই কোশ্চেনটা কই আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 19-20 এই কোশ্চেনটা হচ্ছে আমাদের 19-20 কথা বলছি। ডিউতে তো আসছিলই, ডিউতে আমাদের 19-20 আসে নাই, মানে গতবার আসে নাই, ডিউতে অন্য আরেকটা ইয়ার আসছিল। তাহলে এই কোশ্চেনটা আমাদের বুটেক্সেও আসছে, সেম কোশ্চেন সিইউতেও আসছে 19-20। তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে একসাথে লেখা দিছি, একসাথে যদি সরণ বিস্তারের 1/√2 গুণ হয় তাহলে গতিশক্তি হবে বিভব শক্তির সমান। সরণ যদি বিস্তারের 1/√3 গুণ হয় তাহলে গতিশক্তি হবে বিভব শক্তির 2 গুণ। সরণ যদি a/2 মানে বিস্তারের অর্ধেক হয় তাহলে 1/4 হবে বিভব শক্তি, 3/4 হবে গতিশক্তি। এই তিনটার বাইরে এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, একদম লিখে রাখতে পারো 100%। তিনটার বাইরে, এই তিনটার বাইরে এইখান থেকে কোনো কোশ্চেন ম্যাথ আসবে না, আসলে এই তিনটার একটা আসবে। তাহলে আমি এই যে তিনটা একসাথে শিখে ফেলছি, আমার এখন কে আটকায়, কে কোশ্চেন দিয়ে আমাকে আটকাবে এখন এই জায়গা থেকে, কারণ তিনটাই আমি পারি এখন। তনয়া তাবাসসুম, গতকালের ক্লাসটা আমাকে দিতে পারবেন? গতকালের ক্লাস ডিলিট করে দিব, কোনো ক্লাস টাস থাকবে না। এই যে 382 জন আছে শেষ পর্যন্ত, 384, 382 ফুল ক্লিয়ার। বুঝছি ভাইয়া। ভাইয়া আর ইউ এর প্রিপারেশন কেমন নিব? ডিইউ এর প্রিপারেশন আগে নাও। ডিইউ এর প্রিপারেশন মানে আর ইউ এর প্রিপারেশন। আমাদের সময় যখন হচ্ছে, আমি যেদিন ডিইউ এর পরীক্ষা দিছি ওই দিনই জগন্নাথের পরীক্ষা হয়েছে, ওই দিন জগন্নাথের পরীক্ষা বিকালে দিয়া ওই দিন রাতে গেছি চিটাগাং, সিইউ এর পরীক্ষা দিছি, সিইউ ব্যাক করে আবার পরের দিন দিছি আর ইউ এর পরীক্ষা, আর ইউ এর পরীক্ষা। তবে এই যে ডিইউ এর দেওয়ার পরে জেএনইউ দিছি, জেএনইউ এর পরে সিইউ থেকে আর ইউ, এই তিনটাতেই চান্স পাইছি, ডিইউতে চান্স পাই নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখছো, এই তিনটাতেই আমার হচ্ছে ভালো পজিশন আসছিল। আচ্ছা, তাইলে সবাই হচ্ছে রেখে দিয়েন, রেখার সুযোগ নাই ভাই। আজকের ক্লাস 10 মিনিটের মধ্যে ডিলিট হয়ে যাবে। এই যে এখন বাজে হচ্ছে 10:53, কারণ প্রাইভেট গ্রুপের ক্লাস থাকবে না, আমি আগেই বলছি। 10:53 বাজে, আমি হচ্ছে 11:15 ভিতরে ক্লাস ডিলিট হয়ে যাবে। সুতরাং যার যা করার যেইটুকু বাকি আছে ক্লাস করে নিবা। আর সবাই নোট পোস্ট করবা কিভাবে, হ্যাশট্যাগ ডিইউ ক্লাস 2, আমি হ্যাশট্যাগটা দিয়ে দিছি, একসাথে লিখতে হবে। আর হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে, নাহলে পোস্ট অ্যাপ্রুভ হবে না। এই হ্যাশট্যাগ না দিয়ে পোস্ট দিলে অ্যাপ্রুভ হবে না। সবাই হচ্ছে পোস্ট করে, 2 গ্রুপেই পোস্ট করবা, কোনো সমস্যা নাই, 2 গ্রুপেই পোস্ট করবা নোটগুলা। তাইলে হচ্ছে আর রিটেনের জন্য তাহলে কোন কোন এমসিকিউ গুলা করবা, এটা কি বুঝছো যে আমাদের কোন কোন টাইপের এমসিকিউ গুলা ইঞ্জিনিয়ারিং এর জন্য করা উচিত? আমি যদি দেখাই, এই যে দেখো, এই কোশ্চেনটা বুয়েট 3-4 আসছে, মানে অনেক ঝামেলার একটা কোশ্চেন, অনেক বড় সলিউশন। এগুলো আমাদের ডিউ রিটেন আসবে না, এগুলা বাদ। এই যে পরের কোশ্চেনটা দেখো, এই সেম অনেক ঝামেলার কোশ্চেন, এই কোশ্চেন আমাদের আসবে না, এগুলা বাদ, এগুলা স্কিপ করবা। যেই কোশ্চেনগুলা ডিউতে আসার মতো তোমার মনে হয় যে না এটা আসতে পারে, সলিউশন মোটামুটি হচ্ছে তুমি বোধগম্য বা অনেক হাইলি কনসেপ্ট না, এরকম কোশ্চেনগুলা সলভ করবা। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং আর বুট বইয়ের যে এমসিকিউ সলভ করতে কইছি, বুট বইয়ের যে কোশ্চেনগুলা এগুলা সলভ করবা, দেখবা রিটেন তোমার প্রিপারেশন খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। আর হচ্ছে কোন টাইপের খ নাম্বার কোশ্চেন তাইলে পড়বা, এটা আমি একটু দেখাই তোমাদের। এটা আমি যদি একটু দেখাই, এই যে দেখো খ নাম্বারের কোশ্চেন, যে অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়ায় শক্তির প্রয়োজন হয় না কেন, এটা জগন্নাথে আসছিল। তারপরে দেখো মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া ব্যাখ্যা করো, এটা জগন্নাথের রিটেনে আসছিল। তো এই টাইপের যে খ নাম্বার কোশ্চেন, এসি ডিসি অপেক্ষা বিপজ্জনক কেন, এই যে দেখো পিবি সমান এনআরটি, এটার প্রতিপাদনটা আসছিল, প্রতিপাদনটা জগন্নাথে আসছে রিটেনে গতবার। তারপরে এই যে ফটু তড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের প্রয়োজন কেন হয়, এটা আমাদের জগন্নাথের রিটেনে আসছিল। তো এই টাইপের যে থিওরিটিক্যাল কোশ্চেন, আবার দেখো আর ইউ এর রিটেনও আমাদের এগুলো আসছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস সবাই ক্লিয়ার হয়েছে কিনা, ফার্স্ট থেকে লাস্ট তোমরা বুঝছো কিনা জানাও। আর কালকে ঠিক 9:30 ইনশাল্লাহ, 9:30 কিংবা 10টা, এই দুইটার একটা টাইমে হবে, 9টায় কখনোই হবে না, 9:30 কিংবা 10টায় ম্যাথের ক্লাস হবে, ইমার্জেন্সি টপিক এমসিকিউ,
এমসিকিউ ইমার্জেন্সি টপিক ম্যাথের ক্লাস হবে। তো এই ক্লাসগুলা করতে হবে। তাহলে আজকের ক্লাস ক্লিয়ার হয়েছে কিনা জানাও, সবাই বুঝছো কিনা? বুঝলে আমরা হচ্ছে ক্লাস অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিটের মতো। তো সবাইকে অবশ্যই গুড লাক, এই যে গুড লাক ক্রিয়েটিং সাকসেস। আর শেষ পর্যন্ত কে কে আছে আমি যদি একটু দেখি। পোর্ট্রেট রোটেট করতে হবে। রোটেট হয়ে আছে, আসলে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দেওয়া যাচ্ছে না, উল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে ক্যামেরার অন্তরাল থেকেই ক্লাসগুলো নিচ্ছি, এইখান থেকেই ক্লাস নেই। আর মোটামুটি হচ্ছে আমাদের ডাবি রিটেনের ক্লাস বাকিগুলা যেগুলো হবে আমরা দেখব যে যদি রিমুভ করা সম্ভব হয়, বাকি যারা ক্লাস করে না এদেরকে রিমুভ করা সম্ভব হইলে আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। তাহলে আজকের মতো হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ভাই ম্যাথ শুধু ডাবির জন্য না, কালকের ইমার্জেন্সি টপিকগুলা গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট হবে। আর ডাবি তো অল ভার্সিটি ইমার্জেন্সি টপিক, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।